নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। শুরুতেই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আর সেই সাথে যারা দেশের বাইরে রয়েছেন তারা অবশ্যই চাইলে আপনারা আ আ ঘটনাটা পাঠাতে পারেন, সেটা হচ্ছে রেকর্ড করে। আপনার মোবাইলের মাধ্যমে আপনি ঘটনাটি রেকর্ড করে ফেলতে পারেন এবং সেই অডিও ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. ফুর্তি। হ্যালো, তুমি কোথাও? My now. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। ঘড়িতে সময় রাত ১২টা বেজে ৩১ মিনিট। আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। সো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এইমাত্র জয়েন করলেন তাদেরকে বলি আমাদের সাথে কমিউনিকেট করতে হলে আপনি এসএমএস এর মাধ্যমে করতে পারেন, Facebook এর মাধ্যমে করতে পারেন। আপনাকে এসএমএস এর মাধ্যমে করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান তাহলে ফেসবুকে আপনার কোন ঘটনাটি সবচাইতে বেশি ভালো লাগছে সেটা আমাকে জানান। আমাদের ফেসবুক ফ্যান পেজে রেডিও ফুর্তি, সেটাতে যেটা আপনি যেটা করতে হবে, চলে যান www.facebook.com/radiofurti। এখানে গিয়ে আপনি চাইলে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন এবং আপনি আপনার বিভিন্ন পরামর্শ আমাদেরকে জানাতে পারেন কিন্তু। তো যাই হোক, আমরা বলব যারা এসএমএস করছেন তাদেরকে তো বললাম, যারা ফেসবুকে কমিউনিকেট করবেন তাদের কথাও বললাম। যারা সরাসরি চান যে ঘটনা পাঠাবেন আমাদেরকে, তারা কিভাবে পাঠাবেন? তারা আমাদের ইমেইল অ্যাড্রেসটি জেনে নিতে হবে এবং লিখে নিতে হবে বা মনে রাখতে হবে। সেই ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm, which is RADIOFOORTI.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন। আপনার জীবনের সবচাইতে সেরা ঘটনাটি সেটি আপনার সাথে ঘটুক বা অন্য কারো সাথে ঘটুক, আপনার জানা থাকলেই হবে। আমাদেরকে পাঠিয়ে দিন এবং অবশ্যই আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিতে ভুলবেন না। অবশ্যই উপরে উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে পারেন। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল দিয়ে আপনি বা অন্য কোনো ডিভাইস দিয়ে আপনি আপনার ভয়েসটা রেকর্ড করুন। অর্থাৎ আপনার যে ঘটনাটি সেই ঘটনাটি রেকর্ড করুন এবং অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। সেই একই অ্যাড্রেসে bhutfm@radiofurti.fm। আমরা আ চলে যাব আর আমাদের পরবর্তী অতিথির কাছে এবং শুরুতে জানতে চাইবো আপনার নামটা একটু প্লিজ বলবেন। কি নাম আপনার? হ্যালো লিসেনার, আমার নাম আরিয়ান তরুণ। আমি বাড্ডা থেকে এসেছি। ওকে। আমরা চলে যাই সরাসরি আপনার ঘটনায়। ডিয়ার লিসেনার, আমি আমার যে ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, ঘটনাটি আজ থেকে 4 বছর আগের। আমি তখন মানে স্কুল লেভেলে ছিলাম আরকি। আমি মোটামুটি গান বাজনার সাথে রিলেটেড ছিলাম। আমি মিরপুরের শাহালির মাজারে এক বৃহস্পতিবার রাত্রে যাই। তা আমি অজ্ঞাত কারণে আমার বাসায় ফ্যামিলিকে কাউকে না জানিয়ে আমার এক কাকার সাথে যাই সেখানে। সেখানে বৃহস্পতিবার রাতে যাই যেহেতু, সেখানে বৃহস্পতিবার রাতে আপনারা জানেন যারা ওখানে আশেপাশে লোকাল যারা আছেন, সেখানে বৃহস্পতিবার রাতে গান বাজনার একটা আয়োজন থাকে। বিভিন্ন শিল্পীরা সেখানে গান বাজনা করে। তা আমি যেদিন যাই সেখানে ওইদিনকে আকাশটা খুব মেঘাচ্ছন্ন ছিল। তা যাওয়ার পরে দেখলাম যে অনেকেই গান বাজনা করতেছে। যখন আমি গেটটা দিয়ে প্রবেশ করি, যাওয়ার সময় মানে ২ নাম্বার গেটটা দিয়ে যখন প্রবেশ করা হয় তখন একটা ছোট্ট একটা ঘরের মতো পড়ে সামনে। সেই ঘরের সামনে যাওয়ার পর একটা গরম একটা বাতাস। বাতাসটা আমার চারদিকে কয়েকবার প্রদক্ষিণ করে মানে তখন আমি জাস্ট ফ্রিজ হয়ে যাই, যেটা কি হচ্ছে আমার সাথে। এমন অবস্থায় একটা বাজে একটা গন্ধ আমার নাকে আসে। জাস্ট আমি মানে এতটুকু ফিল করি যে এই গন্ধটা এর আগে আমি কখনো এই গন্ধের সাথে পরিচয় না, মানে পরিচিত নই। তারপরে মানে আমি জাস্ট ফ্রিজ হয়েছিলাম। তা আমার সাথের যে লোক ছিল তিনি আমাকে ধাক্কা দিয়ে বললেন যে চল ভেতরের দিকে যাই। দেন আমি ভেতরের দিকে যাই। যাওয়ার পরে সেখানে গানের আসরে অনেকক্ষণ দাঁড়িয়ে গান শুনলাম। প্রায় রাত আনুমানিক ২টা বা ২:৩০টার দিকে তা আমি সেখান থেকে ব্যাক করে চলে আসি। তা আসার পরে ৩-৪ দিন খুব ভালোই গেল আমার। তারপর থেকে আমার একটা মানে সমস্যা যেটা দেখা দিল যে আমার ঘুমের মাত্রা তো মানে মাত্রা অতিরিক্তভাবে বেড়ে গেল। তা অলরেডি রমজান চলে আসলো।
তখন দেখা গেল কি যে সেহরির সময় থেকে উঠতেছি, সেহরি খাওয়ার পরে যে ঘুমাচ্ছি, আসরের আগে আর উঠতে পারতেছি না, এরকম অবস্থা। তো আমার বাসার লোকজন যখন আমাকে জিজ্ঞাসা করে যে আমার কি হয়েছে, তখন আমি সব শেয়ার করি যেভাবে মাজারে যাই। তখন তারা জাস্ট কবিরাজি চিকিৎসার একটা ব্যবস্থা নেয়। আমাকে ফার্স্ট একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর অনেক ঝাড়ফুঁক করার পরেও মানে আমার কোনো অবস্থার কোনো পরিবর্তন হয় না। তারপরে কবিরাজের শরণাপন্ন হই আমি। কবিরাজ কবিরাজের কাছে ২ বার যাই। কবিরাজ নানা ধরনের ট্রিটমেন্ট দেওয়ার পরও আমার কোনো মানে অবস্থার পরিবর্তন হয় না। আমি ধীরে, ধীরে আরো অসুস্থ হয়ে যেতে থাকি। আমার সবসময় গায়ের টেম্পারেচার প্রায় ১০৩ ডিগ্রি সেলসিয়াস থাকতো। এমত অবস্থায় আ আমি এই অবস্থায় মানে আমার সাথে আ কিছু অদ্ভুত কিছু ঘটনা ঘটে যায়। যেমন আমি যখন ঘুমিয়ে থাকি, মানে আমি সারাদিন ঘুমাতাম। রাতের বেলা প্রায় জেগেই থাকতাম ধরতে গেলে। তা আমি আমি রাতে হঠাৎ করে মানে দুঃস্বপ্ন দেখি বা যাই হোক, আমি দৌড়ে রুম থেকে বাইরে ছুটে চলে যেতাম এবং চিৎকার চেঁচামেচি করতাম। এর জন্য আমাকে আমার আম্মুর সাথে রাখা হতো। আর বাইরে থেকে দরজাটা সবসময় আটকে রাখা হতো। প্রয়োজন হলে আমরা ভিতর থেকে নক করলে বাইরে থেকে খুলে দেওয়া হতো। তো একদিন রাতে আম্মুর সাথে শুয়ে রয়েছি। প্রায় আনুমানিক রাত ১:৩০ মতো বাজে। ঠিক এমন অবস্থায় দেখি আমার আম্মু উঠে সেহরি রান্না করার জন্য মানে রান্নাঘরের দিকে গেল আরকি। তা আমি যেহেতু জেগেছিলাম সব স্পষ্ট দেখতেছি। তো এমন অবস্থায় আম্মু দেখি রুমে এসে আমাকে বলতেছে যে, "তুই তো রাত্রে না খেয়ে শুয়েছিলি, কিছু খাবি কিনা?" তো আমি দেন আম্মুকে বললাম যে, "না, এখন আর কিছু খাওয়ার ইচ্ছা নেই।" তো আম্মু আমাকে বলতেছে, খুব সাধতেছে যে, "কিছু একটা খা, অসুবিধা কি?" দেন আম্মু নিজে বলতেছে, "আচ্ছা, লিকুইড কিছু খাবি কিনা?" আমি বলছি, "আচ্ছা, তাহলে একটা জুস এনে দাও।" দেন আম্মু তখন ফ্রিজের মধ্যে জুস ছিল না, ভালো কথা যেটা। আম্মু দেখলাম যে বলল যে, "আচ্ছা ঠিক আছে।" দেন আমি আবার জিজ্ঞাসা করলাম, "আচ্ছা, বাইরের কি দোকান খোলা কিনা?" দেন আম্মু বলল যে, "হ্যাঁ, আমি কিছুক্ষণ আগে বাইরে থেকে আসছি, দেখে আসছি দোকান খোলা।" তো অনেকটা অবাক হই আমি। দেন আম্মু বাইরে যায়। আম্মু প্রায় ৩-৪ মিনিটের মধ্যে আবার ব্যাক করে আসে। একটা জুসের একটা প্যাকেট থাকে তার হাতে। আনার পরে ওটা আমাকে যখন দিতে নেয়, আমি আবার ঘুরে শুয়ে পড়ি। আমি শোয়া ছিলাম বেডে। দেন আম্মু আমাকে বলতেছে যে, "না, নে এটা খেয়ে নে।" আমি বললাম, "আচ্ছা রাখো, আমি খাচ্ছি।" দেন আম্মু আমার পিঠের কাছে রেখে বলতেছে, "তাড়াতাড়ি খেয়ে নে। আমি বসা থাকতে খেয়ে নে।" দেন আমি বলতেছি, "আচ্ছা রাখো, একটু পরে খাচ্ছি।" দেখে আমার আম্মু ক্রমান্বয়ে আমার উপরে মানে রাগান্বিত হচ্ছে। খুব মানে বকাবকি করতেছে যে, "খা বলতেছি।" দেন আমি বলছি, "আচ্ছা তুমি যাও, আমি খাচ্ছি।" তা আম্মু বলল যে, "আচ্ছা আমি যাচ্ছি। ৫ মিনিটের মধ্যে যদি খেয়ে নিস তাহলে তো খাইলি। আর না যদি খেয়ে নিস তাহলে কিন্তু আর পাবি না।" বলে আম্মু চলে গেল। তো আমি কথাটা কানে নিলাম না। তো কিছুক্ষণ পর যখন আমি ঘুরে শুলাম, মানে শোয়ার পরে দেখি যে জুসটা আমার কাছে নেই। দেন আম্মুকে জোরে চেঁচামেচি করে ডাকি যে, "আম্মু, জুসটা কোথায়?" দেন আম্মু তো খুব অবাক হয়ে গেল, "কিসের জুস?" দেন আমি বললাম যে, "তুমি যেটা এনে দিলে।" মানে এর মানে যে আমার আম্মুর রূপ ধরে আমাকে কিছু খেতে দিয়েছিল আরকি। জুসটা যেখানে রাখা ছিল রাসেল ভাই, সেই জায়গাটা সম্পূর্ণ মানে ভেজা ছিল। আর আমার পিঠের কাছে যখন জুসটা রাখা হয়, আমি এর ঠান্ডা একটা অনুভূতি আমার পিঠে আসতেছিল। সেটা গেল এক রাতের ঘটনা। আরেকদিন সন্ধ্যার দিকে আমি শুয়ে আছি। সবসময় আমার পাশে লোকজন থাকে। তো ঐদিনকে হঠাৎ কেউ ছিল না। একা রুমে আমি শুয়ে আছি। বাইরের দরজাটা ঠিক আটকানো। এমন অবস্থায় একেবারে রুফ পর্যন্ত মানে লম্বা এরকম কিছু হুজুর টাইপের লোক, আলখাল্লা পরা সাদা রঙের। তাদের খুব সুন্দর দাড়ি, মানে সুন্নতি দাড়ি এরকম। লোকগুলি এসে মানে ফার্স্টে আমাকে সালাম দেয়। দেন আমি ঘুরে তাকাই, দেখি লোকগুলো আমাকে দেখে একটু হাসলো। আমিও মানে সালামের রিপিট করলাম। দেন তারা কোনো কথা না বলে জাস্ট হাসি মুখে আমাদের মানে আমার যে খাটে শুয়েছিলাম, সেই খাটের নিচে চলে গেল দেখলাম। দেন আমি চেঁচামেচি করতেছি যে, "আপনারা কে? খাটের নিচে যাচ্ছেন কেন?" তা খাটের নিচ থেকে তারা তাড়াতাড়ি বের হয়ে গেল। হওয়ার পরে তাদের হাতে সবুজ রঙের বা মানে ডাব বা নারিকেল জাতীয় গোল ধরনের এরকম কিছু একটা নিয়ে চলে যাচ্ছে। তা আমি দেখে খুব চেঁচামেচি করতেছি, "আপনারা এগুলি কি নিয়ে যাচ্ছেন আমার আমার খাটের নিচ থেকে?" আমার চেঁচামেচি শুনে আমার আম্মু, তারপর আমার দাদু দৌড়ে আসলো। আসার পর জিজ্ঞাসা করতেছে যে, "কি হয়েছে?" তারপর আমি বললাম যে, "এরকম, এরকম আমার খাটের নিচ থেকে ওরা এসব নিয়ে যাচ্ছে।" তা আমার আম্মু আর দাদু প্রায় হাসাহাসি যে, এরকম কি বলতেছি আমি আবোল-তাবোল। তো আমার দাদি মোটামুটি বুঝতে পারলো যে আমার সাথে কিছু একটা হচ্ছে। আরেকদিন রাতের ঘটনা। রাত আনুমানিক তখন ১২:৩০ কি ১টার মতো বাজবে। তখন মানে আমি সবসময় গায়ে ১০৩ ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা টেম্পারেচার থাকতো আমার শরীরে। তা আমি এর জন্য দেখা গেছে কি স্বাভাবিকভাবে উঠতে পারতাম না, হাঁটতে পারতাম না। তো একদিন আমি বাথরুমে যাবো, এর জন্য আম্মুকে ডাক দিলাম। তা আম্মু আমাকে জাস্ট বাথরুম পর্যন্ত নিয়ে, আম্মু বাইরে মানে দাঁড়িয়ে ছিল। দেন আমি বাথরুমে গেলাম। গিয়ে দেখলাম এক অদ্ভুত জিনিস। ২ টা মহিলা। ২ টা মহিলার গঠনটা এরকম যে মানুষের মতো স্ট্রাকচারটা। বাট মানে গায়ের রং কুচকুচে কালো। তাদের গায়ে বিশাল বড়, বড় ব্রণ টাইপের, মানে ঘা টাইপের। তাদের চোখ দুটো ছিল লাল। আমার দিকে তাকিয়ে মানে অদ্ভুতভাবে মানে একটা হাসি দিল। তারা নিজেদের মাঝখানে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কনভারশন করতেছিল।
এমত অবস্থায় আমি জাস্ট সেন্সলেস হয়ে যাই। আর মানে সেন্সলেস হওয়ার আগে জাস্ট চিৎকার দেওয়ার একটা চেষ্টা করি, বাট এই ব্যর্থ চেষ্টায় কোনো কাজ হলো না। প্রায় ০.৫ ঘন্টা পরে আমার আম্মু যখন মানে দরজাটা ধাক্কা দিয়ে দেখলো, আমি বাইরে থেকে দরজাটা লক করিনি। ধাক্কা দিয়ে দেখলো যে আমি সেন্সলেস অবস্থায় মেঝেতে পড়ে আছি। এমত অবস্থায় আমার আম্মু বাসার লোকজন মানে চিৎকার দিল। বাসার লোকজন এসে আমাকে ওই অবস্থায় উদ্ধার করলো। করার পরে আমাকে জাস্ট নিয়ে বেডে শুইয়ে দেওয়ার পরে মাথায় পানি-টানি দেওয়ার পর যখন আমার সেন্স ফিরল, তখন আমাকে যখন জিজ্ঞাসা করা হয়, আমি একেবারে বরাবর যা ঘটেছে আমি সবকিছু তাদের সাথে শেয়ার করি। ঠিক মানে এরকম অবস্থা দেখে এখন আমার অবস্থার মানে কোনো পরিবর্তন না দেখে আমাকে শেষমেশ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। দেন ডাক্তার আমাকে কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরেও মোটামুটি জ্বরটা কমে যায়। ঠিক এরকম অবস্থায় আমার আরেকদিন দুপুরবেলা এরকম ঘটনা ঘটে। একই ঘটনা মানে বাথরুমে ঘটে। তারপরে আমার প্রায় মানে আমি বাথরুমে যেতে প্রায় ভয় পেতাম। তো এমন অবস্থায় ৩-৪ দিন প্রায় আমি এরকম বাথরুমে না যেয়ে আমার পেটে প্রচুর পরিমাণে ইউরিন আটকে যায়। যার ফলে আমার পেট মানে প্রচুর পরিমাণে ফুলে যায়। দেন যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার তো আমাকে দেখে বলে যে, "ওকে তো মেরে নিয়ে আসছেন। ও এখন তো খুব মানে অস্বাভাবিক অবস্থায় আছে। দেখি কি করা যায়।" দেন ডাক্তার কিছু ট্রিটমেন্ট করার পরে আমাকে জাস্ট বলল যে, "আপনারা ওকে বাসায় নিয়ে যান, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে।" দেন সবকিছু সত্যিই ঠিক হয়ে গেল। কিন্তু আমার উপর থেকে যেই সমস্যাটা ছিল সেটা আর দূরীভূত হচ্ছিল না। দেখতে, দেখতে ঈদ চলে আসলো। তখন গ্রামে গেলাম। গ্রামে যাওয়ার পরে আমাদের গ্রামে কালিদাস নামের একজন কবিরাজ আছে, হিন্দু করে লোকটা। ওই লোকটার কাছে যখন যাই, উনি আমার হাত দেখে অনেক কিছু বলেন। তিনি বলেন মানে অনেক গ্রহ-ট্রহর মানে একটা বর্ণনা দিয়ে বলতেছেন যে, "তোমার সাথে অনেক খারাপ কিছু একটা হয়েছে। আমি তোমাকে কিছু তাবিজ কবজ দিচ্ছি, সবসময় সাথে রাখবা, তাহলে কোনো সমস্যা হবে না।" তা তিনি আমাকে অনেক কিছু দিয়ে তৈরি করে তাবিজ দিল। তা উনি বলছে যে, "তাবিজটা নিয়ে কখনো কোনো মৃত মানুষের কাছে মানে যাবা না", এভাবে বলে দিছিল। পরবর্তীতে আমি যখন তার কথার অবাধ্য হয়েছি, আমি সত্যিই সাফার হইছি। দেন আমি যখন ওখান থেকে আসতেছিলাম, আমার মানে সম্পর্কে ফুফা হয় একটা লোক, তার সাথে দেখা। উনি আমাকে এর আগে কখনো দেখেনি, প্লাস আমি উনাকে কখনো দেখিনি। ওই ফার্স্ট দেখা। তিনি আমাকে দেখে বলেন, মানে উনি আমার চেহারা দেখেই বলেন যে, "তুমি তো কিছুদিন আগে হয়তো মাজারে গেছিলা, তাই না?" আমি বলছি, "জি।" পরে বলতেছে, "তুমি মাজারে যাওয়ার পর কারো সাথে কি ধাক্কা খেয়েছিলে?" পরে আমি বললাম, "তো না তো।" পরে উনি আমাকে বলতেছে, "না, তুমি মনে করে দেখো কারো সাথে হয়তো ধাক্কা খেয়েছো এরকম।" পরে আমি উনাকে বললাম যে, "দেখেন এরকম একটা বাতাস এসে আমার সাইড দিয়ে কয়েকবার রাউন্ড দিয়ে চলে গেছিল।" তখন উনি বলল যে, ওইটা বাতাস ছিল না। ওটা একটা ফ্যামিলির ২ টো বোন ছিল। ওই দুজনের নামও বলে দিছে উনি স্পেসিফিকলি ভাবে। একজনের নাম ছিল কুলসুম, একজনের নাম ছিল সাহারা। এক ফ্যামিলির ২ বোন, তারা মাজার জিয়ারত করে ফিরতেছিল। এমত অবস্থায় আমার সাথে ধাক্কা লাগার ফলে তারা মানে আমাকে পজেস্ট করার চেষ্টা করে। বাট তখন আমি ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়তাম বলে আমার মানে শরীরে ভর করতে পারিনি। কিন্তু আমাকে দূর থেকে অনেক ধরনের মানে কষ্ট দেওয়ার মানে চেষ্টা করে তারা। রাসেল ভাই, আমার ঘটনা এটাই ছিল। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। ঘড়িতে সময় রাত ১২:৪৩। আমি রাসেল আছির সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আজকেও দেখলাম যে প্রতিদিনের মতো আজকেও মাসুমের মিউজিকের প্রশংসা অনেকেই করছেন। একজন তো একটু আগে বলেই বসলেন যে, "মাসুম, ইউ আর দ্য বেস্ট।" সো আমরা সবাই চেষ্টা করছি আপনাদের ভালো লাগানোর এবং আশা করছি যে আজকে যে ঘটনাগুলো রয়েছে, বিশেষ করে আজকে তার নিজের অভিজ্ঞতার কথা, নিজের এই সমস্ত প্যারানরমাল বিষয়-আশয় নিয়ে নিজের ভাবনার কথা জানাবেন। আপনাদের অনেক, অনেক প্রিয় একজন মানুষ হাবিব। আপনারা সবসময় যার গান ভালোবাসেন, যাকে আপনারা সবাই জানেন এবং চেনেন, সেই মানুষটি আজকে আপনার সাথে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবে এবং আশা করছি যে সেজন্য আপনারা অপেক্ষা করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা তার অভিজ্ঞতার কথা বা তার যে সমস্ত বক্তব্য এই বিষয় নিয়ে সেটা আমরা আপনাদেরকে শোনাবো। আমাদের সঙ্গেই থাকুন। ইন দ্য মিন টাইম আপনারা ঘটনা শুনতে, শুনতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এসএমএস করতে পারেন। আমাদের এসএমএস করার নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ। পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদেরকে ফেসবুকে কমিউনিকেট করতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti। সেখানে গিয়ে আমাদের ওয়ালে জানিয়ে দিন যে কোন ঘটনাটি আপনার ভালো লাগছে বা আপনার যেকোনো পরামর্শ আমাদেরকে অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের প্রতিটি পরামর্শই আমরা খুব মানে গুরুত্বের সাথে দেখি। এটা আপনাদের অবশ্যই বিশ্বাস করতেই হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি বেশ কিছু এসএমএস আমার কাছে চলে এসছে। আমাকে শান্তা মানিকগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম তিনি নিয়মিত শোনেন। তার কাছে বেশ ভয় লাগে এবং ফার্স্ট ঘটনাটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমাদেরকে অজয় বরিশাল থেকে এসএমএস করে বলেছেন যে ভূত এফএম হচ্ছে আনপ্যারালাল। নিশা মহাখালী থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন একা, একা অন্ধকার রুমে জানালা খোলা রেখে তিনি শুনছেন এবং তার কাছে ভয় লাগছে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে তাসনিম এবং আমাদেরকে এসএমএস করেছেন ইমন সন্দ্বীপ থেকে।
এবং আমাদেরকে এসএমএস করেছেন রাব্বি, মায়া, সোহেল এবং অ্যানি। আমাদেরকে এসএমএস করেছেন মাসুম বিল্লাহ, এসএমএস করেছেন নিও ফ্রম চিটাগং, আসিফুর রহমান খান আমাদের এসএমএস করেছেন আমাদেরকে মারুফ কেরানীগঞ্জ থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি আসাদুজ্জামান, এবং তার ভয় লাগছে। আচ্ছা, তার ভয় লাগছে ঘটনা, এবং মোমু আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নীনা, এছাড়াও নাদিম আমাদেরকে এসএমএস করেছেন, নাদিয়া খিলগাঁও থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এছাড়াও এসএমএস করেছেন নীলিমা, তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আবু রায়হান মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন, এবং প্রথম ঢাকা এসে তিনি কিছুটা বলতে চেয়েছিলাম, আমি সেটা পড়তে পারলাম না পুরোপুরি। ফয়সাল ৩টা আচ্ছা ৩টা ঘটনা, আচ্ছা ৩য় ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। ওকে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন সবুজ, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি উদয়, এছাড়াও অপু কর্মকার সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে নিয়মটি তো জানেনই। তারপরে যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদের জন্য বলছি, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং তার পরপরই আমরা প্লে করব আপনাদের সেই পছন্দের যে ফাইলটি, সেটি হাবিব যিনি, এবং হাবিবকে অনেক 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 হাবিব ভাইকে অনেক 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 ধন্যবাদ, যে এত ব্যস্ততার মধ্যেও আমি জানি যে আমরা সবাই জানি যে তিনি অনেক 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 বেশি ব্যস্ত একজন মানুষ, এবং আমি নিজেও তার অনেক বড় একজন ফ্যান। আজকে তিনি ভূত এফএমে আমাদেরকে সময় দিয়েছেন বা এই ক্লিপটি পাঠিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের আজকের ভূত এফএমটি অনেক ভালো লাগছে, এবং পরবর্তী যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো অনেক ভালো লাগবে। আমাদের সাথে থাকুন, ফিরে আসছি জাস্ট একটু পরেই। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি My Airtel. আসলে ভূত জিনিসটা আমি ছোটবেলা থেকে আমরা সবাই এটা শুনে আসছি, বাট আই পার্সোনালি ডোন্ট বিলিভ দ্যাট ভূত বলে কিছু আছে। যদি থাকে সেটা জিন, যেটা আমাদের রিলিজিয়নেই কোরআন শরীফে মেনশন করা আছে। আর আমি এখনো যেহেতু এরকম কিছু দেখিনি, দ্যাটস ওয়াই ইটস হার্ড ফর মি টু সে যে এটা দেখলে কেমন লাগবে বা কি ফিল করি আমি জেনে। যা দেখি বা যা দেখেছি সোফা সেগুলি অল ইন হরর মুভি। এবং আমার কাছে আরেকটা জিনিস যেটা এটা আমার পার্সোনাল একটা ধারণা, একটা বিলিভ, সেটা হচ্ছে যে আমরা যে যত নেগেটিভ আইডিয়া পাই যে একটা বিকৃত চেহারা বা ভূত মানে বা জিন মানে একটা খুব ভয়ঙ্কর একটা ফেস, একটা আকৃতি, আমার কাছে মনে হয় যে দিজ আর ম্যান মেড। বিকজ মানুষই এই ধরনের জিনিসগুলো, মানে আমাদের এই আইডিয়াগুলি আসে কিন্তু ম্যাক্সিমাম মুভি দেখেই। তো আমার কাছে মনে হয় এগুলি ওইসব মুভির ডিরেক্টর বা যারা ওই মুভিগুলি তৈরি করে তাদের কনসেপ্টে তৈরি হওয়া সেই বিকৃত আকৃতিগুলি। আমার কাছে মনে হয় না যে মানে আল্লাহ তাআলার সৃষ্টি কোনো জিনিসের এরকম বিকৃত রূপ থাকবে। আর জিন যদি কোনো মানুষকে ভয় দেখায় সেটার জন্য বিকৃত রূপই হইতে হবে এমন কোনো কথা নেই। যদি অনেকভাবেই সেটা অন্যভাবে হইতে পারে। একটা জাস্ট আমি জাস্ট আমার একটা ধারণা, একটা আন্দাজে আমি বলতেছি জিনিসটা, যেহেতু আমি কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করিনি। বাট সামারি কনক্লুশন আমি এটাই বলবো যে আমার কাছে মনে হচ্ছে না যে ভূত বলে কিছু আছে। যদি থাকে তাহলে সেটা জিনই থাকবে। আর যদি ভবিষ্যতে কখনো কোনো এক্সপিরিয়েন্স হয় দেন আই উইল ডেফিনেটলি শেয়ার। My Airtel. হ্যালো লিসেনার, আমার নাম পৌলমী। আমি কলকাতা থেকে ঘটনাটা পাঠাচ্ছি। এই ঘটনাটা শুরু হয় যখন আমরা একটা নতুন কোয়ার্টারে মুভ করি। As my father is a doctor, so we got a quarter in a hospital area.
আর আমি প্রসঙ্গত কিছু কারণে হসপিটাল বা আমাদের কোয়ার্টারের জায়গাটার কোনো নাম মেনশন করছি না। কোয়ার্টারের ডেসক্রিপশনটা ঘটনার শুরুতে একটু দিয়ে রাখি। আমাদের কোয়ার্টারটা ছিল মর্গের খুবই অ্যাডজেন্ট, আর আমাদের কোয়ার্টারের যে ওয়াশরুমের উইন্ডোটা ছিল তার পিছনেই পুরো মানে মর্গটা স্টার্ট হয়েছিল, মর্গটা ছিল। তো এটা একটা হিউজ এরিয়া জুড়ে এক্সটেন্ডেড ছিল মর্গটা, ভীষণই বড় একটা মর্গ। তো আর আমাদের কোয়ার্টারটা ছিল 3rd ফ্লোরে। তো যাই হোক, আমরা যখন প্রথম দিন শিফট করি, প্রথম 2-4 দিন আমাদের খুবই নির্ঝঞ্ঝাট কাটে, কোনো প্রবলেম দেখা যায় না, খুবই ভালোভাবে আমরা থাকতে থাকি। প্রবলেম শুরু হয় 4 ডেজ থেকে। আমার রাত্রে একটা হ্যাবিট আছে, আমি রাত্রে পড়াশোনা করি। তো আমি একদিন রাত্রিবেলা এরকম পড়ছিলাম, পড়তে পড়তে আমি ওয়াশরুমে যাই ফ্রেশ হওয়ার জন্য। তখন আমি যখন ফ্রেশ হয়ে বেরিয়ে আসছি, তখন আমি বুঝতে পারি যে ওয়াশরুমের পেছনে কেউ একটা ছিল। আফটার সিইং মি, হি অর শি মুভড অ্যাওয়ে। এটা দেখে আমি ফার্স্টে ভাবি যে হয়তো আমার হ্যালুসিনেশন হয়েছে, মেবি আমি ভুল দেখেছি। কিন্তু সেকেন্ড দিনও আমি সেম ফিল করি, ইভেন থার্ড দিনও আমি সেম ফিল করি। তারপরে 4th দিনকে আমার খুব কিউরিওসিটি জাগে যে ব্যাপারটা এতবার তো আমার হ্যালুসিনেশন হতে পারে না, নিশ্চয়ই কিছু না একটা কিছু ব্যাপার আছে। তো আমি ইন্টেনশনালি ওটা দেখার জন্য ইচ্ছে করেই বাথরুমে যাই, অনেকবার দেখার চেষ্টা করি, কিন্তু আই ফাউন্ড নো ওয়ান দেয়ার। তো আমি যখন আবারও বেরিয়ে আসতে যাই, আমি আবারও সেম ফিলটা করি, থেকে একটা আমাকে দেখে আবার সরে গেল। তখন আমি যখন দেখতে যাই, just এটাই দেখতে পাই প্রথমে যে কতগুলো চুল উঠছে বাতাসে, as if ওই উইন্ডোর পেছনে কেউ একটা রয়েছে, আর কতগুলো চুল উঠছে বাতাসে। তারপরে আমি তখন when I go close to that thing, তখন আমি যেটা দেখি সেটা দেখার জন্য আমি কখনোই প্রিপেয়ার ছিলাম না। ব্যাপারটা ছিল অনেকটা এরকম যে একজন মহিলা, যে কিনা সাংঘাতিক রকমের হোয়াইট ছিল, তার স্কিন কালার সাংঘাতিক রকমের হোয়াইট, সে আর মুখটা ছিল চুল, প্রচুর বড় বড় চুল তার, যেগুলো কিনা উঠছিল, যেগুলোকে আমি উঠতে দেখেছিলাম, প্রচুর বড় বড় চুল। আর ওনার যে চোখের পিউপল ছিল না কোনো, এটা পুরোপুরি একদম হোয়াইট ছিল, মানে ওনার আউটার ফিচারটা পুরোপুরি হোয়াইট। উনি দুটো হাত দিয়ে আমাদের যে উইন্ডোর গ্রিল আছে সেটাকে ধরে হি ওয়াজ হ্যাঙ্গিং। তো এই জিনিসটা দেখার পরে আমি আর কোনো ওনার নিচে কোনো বডি দেখতে পাই না, আমি জাস্ট এইটুকুনি দেখি যে গ্রিল দুটো দুটো হাত দিয়ে চেপে আছে, হাতে সাংঘাতিক বড় বড় নখ, আর ওইটা মানে চেপে ধরে হি ওয়াজ হ্যাঙ্গিং। এই জিনিসটা দেখার পরে আমি সাংঘাতিক ধরে স্ক্রিম করে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। নেক্সট ডে আমার বাবা মা আমাকে বাথরুম থেকে রেস্কিউ করেন, জিজ্ঞেস করেন হোয়াট হ্যাড হ্যাপেন্ড। আমি ওদেরকে সবকিছু বলি, বলার পরে আমার মা বলেন যে হয়তো তুমি ভুল দেখেছো বা কিছু, এরকম কিছু ব্যাপার না। তো কিন্তু ওনারা কিছুটা হলেও বিলিভ করেন। এবারে তারপর থেকে আমরা প্রতিদিনকে মানে ওই কোয়ার্টারে কিছু না কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নোটিস করতাম। লাইক যখন আমি ঘুমিয়ে থাকতাম, কানে হেডফোন দিয়ে গান শুনতাম, তখন আমি বুঝতে পারতাম যে আমার কানের কাছে কেউ একটা কিছু ফিস ফিস করে কিছু বলছে, কিন্তু ইট ওয়াজ ভেরি হার্ড ফর মি টু ডিসকভার দ্যাট ল্যাঙ্গুয়েজ। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হেডফোনটার কোনো হয়তো প্রবলেম হচ্ছে, তো আই চেঞ্জ দ্য হেডফোন। নতুন হেডফোন যখন ইউজ করি তখনও সেম প্রবলেমটা দেখি হচ্ছে, নট অনলি আমার কানের কাছে, ইভেন ফোনে কথা বলেও সামটাইমস ফোনের নেটওয়ার্ক চলে যেত। এখানে পসিবল না ফোনে নেটওয়ার্ক যাওয়া, কারণ এই জায়গায় কারোর কখনো নেটওয়ার্ক যায় না। তো ফোনে নেটওয়ার্ক চলে যেত, কিছুতেই আমরা মানে কমিউনিকেট করতে পারতাম না মাঝে মাঝে। বিশেষ করে এই প্রবলেম গুলো আমাদের হতো আফটার 12 রাত্রিবেলা 12টার পর থেকে এই প্রবলেম গুলো প্রচন্ড ভাবে হতো, বা কারোর ফোন ধরা যেত না, বা এরকম এরকম সাংঘাতিক রকমের প্রবলেম হতো। তো যাই হোক, আমি আরেকটা ঘটনা বলছি যেটা আমার ভাইয়ের সাথে ঘটেছিল। আমার ভাই একদিন ওই রুমের মধ্যেই হি ওয়াজ প্লেইং ক্রিকেট, ব্যাট বল নিয়ে খেলা করছিল। তখন অনেকটাই ছোট ছিল ও, তো খেলতে খেলতে ওর বল খাটের তলায় ঢুকে যায়। তখন ও বলটাকে আনার জন্য খাটের তলায় যখন যায়, তখন ও দেখতে পায় যে খাটের তলায় যেসব জিনিসপত্র রাখা ছিল তার পেছনে একটা মহিলা, ওর ডেসক্রিপশন পুরোপুরি আমার সাথে ম্যাচ করে, যে ওই রকম হোয়াইট ছিল না, মানে ওনার স্কিন কালারটা পুরোপুরি হোয়াইট ছিল, সামনে হেয়ার ফেলা ছিল, একদম সেম যেরকম আমি দেখেছিলাম। উনি মানে হামাগুড়ি দিয়ে দিয়ে হি ওয়াজ কামিং টুয়ার্ডস মাই ব্রাদার। তো ব্যাপারটা দেখে ভাই প্রচন্ড জোরে স্ক্রিম করে, সবাই আসে যখন ও ব্যাপারটা বলে, তখন ও জাস্ট হি ওয়াজ ট্রেমলিং লাইক আ লিভ, এতটাই ভয় পেয়ে গিয়েছিল। তো তারপর থেকে আমার মা আমাদেরকে একটা তাবিজ টাইপের কিছু একটা দেন ফর প্রোটেকশন, যদি বা ওটা কোনো কাজে লাগেনি। তো যাই হোক, আর আমি আরেকজনের কথা বলছি। আমি একদিন শুয়েছিলাম আমাদের খাটে বেডের উপরে, আর আমাদের বেডের পাশে ছিল একটা উইন্ডোটা বেশ বড় টড়ো। ওই উইন্ডোটা দিয়ে আমি, তখন ছিল সামার, তাই মানে উইন্ডোটা খোলা ছিল। এবারে আমি শুতে শুতে বেখেয়াল ভাবেই পা দিয়ে দরজাটাকে লাগিয়ে দিয়েছিলাম।
তখনই আমি বুঝতে পারি যে মানে জানলাটা খুলে গেল। যখন জানলা খুলে গেল তো আমি ফার্স্টে কিছু নোটিস করিনি। আমি ভাবলাম যে হয়তো হাওয়া ফাওয়ায় খুলে গেছে, কিন্তু তখন কোনো হাওয়া টাওয়া হওয়ার কোনো সিনই নেই। তো আবারও আমি মানে ব্যাপারটা দেখার জন্য আবারও আমি পা দিয়ে জানলাটাকে লাগাই। যখন জানলাটাকে লাগাই দেখি আবারও জানলাটা খুলে গেল। তো আমার এইবারে ব্যাপারটা খুব আজব লাগে যে কি হলো, জানলাটা আবার খুলে গেল কেন? তখন আমি থার্ড টাইম আবারও যখন জানলাটা লাগাই দেখলাম আবারও জানলাটা খুলে গেল। তখন আমি অপোজিট ওয়ালে যে শ্যাডোটা পড়েছিল, যেহেতু লাইট অফ ছিল, অপোজিট ওয়ালে যে শ্যাডোটা পড়েছিল সেটা দেখি। সেখানে যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা হাত সেই হাতটা থাম ফিঙ্গারটা জাস্ট বের করে জানলাটাকে প্রেস করে জানলাটা খুলে দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে যখন জানলা দিয়ে আউটসাইডে দেখি, আই ফাউন্ড নো ওয়ান। কোনো হাত নেই, কোনো কিছুর চিন নেই, কিন্তু আমি অপোজিট ওয়ালে দেখতে পাই হাতটা ওই জানলার গ্রিল গুলো ধরে ঝুলে আছে। যতবারই আমি জানলা লাগাচ্ছি ততবারই সে থাম ফিঙ্গার প্রেস করে জানলা খুলে দিচ্ছে। এই ব্যাপারটা প্রচন্ড স্কেরি ছিল আমার কাছে, এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন নেই। তো যাই হোক, আরেকদিনের কথা বলছি। একদিন আমার মা রুমে বসে টিভি দেখছিলেন, তখন বাড়িতে কেউ ছিল না। তো মা তখন একা ছিলেন অ্যান্ড বসে টিভি দেখছিলেন। উনি ড্রয়িং রুমে ছিলেন, আর আমাদের যে বেডরুম ছিল, বেডরুমে কিছু একটা সাউন্ড ওনার সাসপেক্ট হয় যে সামন ইজ দেয়ার। উনি ভাবেন যে চোর টোর হয়তো ঢুকেছে, যার জন্য উনি রুমে যখন দরজা খুলে দেখতে আসেন, উনি যেটা দেখেন সেটা উনি কখনোই ভাবতে পারেননি যে উনি ওনার লাইফে এরকম কিছু একটা দেখবেন। উনি প্রত্যন্ত সাহসী মানুষ, আর এইরকম মানে দেখে ওনার মতন মানুষ হি গট আনকনসিয়াস। তো উনি যেটা দেখেন সেটা হচ্ছে যে সিলিং এর উপর থেকে একটা দড়ি ঝুলছে। দড়িতে আর কিছু নেই, একটা মানুষ গলায় ধরে দিলে যেরকম মানে দড়িটাকে র্যাপ করে মানে রাউন্ড শেপের করে তারপরে গলায় পরা হয়, ওরকম মানে রাউন্ড শেপের করে দড়িটা ঝুলছে। আর দড়ির কিছুটা নিচে দুটো পা, আর কিচ্ছু নেই, জাস্ট দুটো পা ঝুলছে। আর দড়ির কিছুটা নিচে অ্যাজ ইফ ইট ইজ ফ্লোটিং ইন দ্য উইন্ড। ওইটা দেখার পরে আমার মা তো আনকনসিয়াস হয়ে যান, আর আমরা যখন বাড়িতে আসি উই গট হার লাইং ইন দ্য ফ্লোর। ওখান থেকে নিয়ে ওনাকে রেস্কিউ করে যখন জিজ্ঞেস করে জানতে পারি এই এই ঘটনা, আমার বাবা তখনই ডিসাইড করেন যে আমরা বাড়িটা ছেড়ে দেবো। এবারে যখন যেদিনকে আমরা ডিসাইড করি বাড়িটা ছাড়বো, সেদিনকে রাত্রিবেলা আমরা কেউ ঘুমাতে পারি না, বিকজ প্রচন্ড মানে সাউন্ড হচ্ছিল আশেপাশ থেকে, লাইক কাকড়া সাংঘাতিক জোরে জোরে। আমরা এতদিন ছিলাম ওখানে প্রায় 2 উইক মতো, কোনোদিনও এত জোরে জোরে কাক ডাকার সাউন্ড পাইনি। সেদিনকে তো রাত্রিবেলা 1টা 2টো নাগাদ কাকড়া সাংঘাতিক জোরে জোরে চেঁচাচ্ছিল, মানে সাউন্ড করছিল। আর তাছাড়াও আমরা ওই কেউ বাথরুমে যেতে পারিনি, বিকজ ওই বাথরুমে যে উইন্ডোটার পেছন থেকে somebody was crying bitterly, প্রচন্ড জোরে জোরে কাঁদছিল, কেউ হাসছিল, কাক মানে সাংঘাতিক জোরে জোরে ডাকছিল। এই ব্যাপারগুলোতে মানে কেউ আমরা সারা ঘুমোতে পাইনি। নট ইভেন দ্যাট, আমার বাবা যখন বাইরে যান মানে এত কেন কাক ডাকছে সেটা দেখার জন্য, তখনই পুরো ব্যাপারটা স্টপ হয়ে যায়। পরের দিনকে আমাদের বাড়ির একজন নাইট গার্ড ছিল, নাইট গার্ড বলে যে কি আপনাদের বাড়িতে কি, পরের দিনকে যখন আমরা উই ওয়্যার অ্যাবাউট টু লিভ দ্যাট হোম, তখন আমাদেরকে নাইট গার্ডটা বলে যে আপনাদের বাড়িতে কি রাত্রিবেলা কেউ এসেছিল? তখন আমার মা বলে যে না, কেউ তো আসেনি, আমরা তো প্যাকিং করছিলাম, আমরা আজকে ছেড়ে দেবো বাড়িটা। তো নাইট গার্ডটা বলে যে আমি যখন কালকে আপনাদের বাড়ির পাশে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে অনেক লোক বাড়িটাকে পুরো সারাউন্ড করে রেখেছে, আর উনি কিছু দেখতে পাননি। হি জাস্ট স দ্য হেডস অফ দোজ পিপল। তো এই দেখার পরে নাইট গার্ড আমাদেরকে জিজ্ঞেস করে, ও যখন আমরা বাড়িটা ছেড়ে দিই তখন জানতে পারি যে ব্যাপারটা এরকম অনেকটা হয়েছিল, যে ওখানে একটা ফ্যামিলি থাকতো, একটা ডক্টরের ফ্যামিলি, কিন্তু ডক্টরটা ছিলেন একটা সাইকো। আর ওনার সাংঘাতিক রাগ ছিল। একদিন ওনার ওয়াইফের সাথে ঝামেলা করেই উনি প্রচন্ড টেম্পটেড হয়ে যান, আর অনেক রেজেন্টমেন্ট উনি ওই ওনার ওয়াইফকে মার্ডার করেন, মার্ডার করে ওই মানে সিলিং এর সাথে হ্যাং করিয়ে দেন। আর অনেকে বলে যে ওইটা মানে ওনারই এখনো স্পিরিটটা, যেটা কিনা অতৃপ্ত, শান্তি পায়নি, উনি ঘুরে বেড়ান ওই বাড়িটার, বাড়িতে কেউ থাকতে পারে না মোর দেন 1 or 2 উইক, এরকম টাইপের। আর ওনার যে দুটো বাচ্চা ছিল, ওই মানে ডক্টরটার ওনার যে 2জন বাচ্চা ছিল, উনি ওই দুটো বাচ্চাকেও মেরে ফেলে। একটা বাচ্চার তো বডি এখনো পাওয়া যায়নি, আর একটা বাচ্চাকে পাওয়া গিয়েছিল, ওকে কিচেনের বেসনের মধ্যে থেকে বাচ্চাটাকে পাওয়া যায়, কিচেনের বেসন থেকে। আর তো এই ছিল আমার ঘটনা। আশা করি ইউ গাইস হ্যাভ এনজয়েড ইট। থ্যাংক ইউ। শুনছেন রেডিও 40 থেকে সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক 88.0 FM।
by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত ১টা বেজে ৬ মিনিট। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনারা একটা সাউন্ড ক্লিপ শুনছিলেন। প্রথমটি হাবিবের এবং তারপরে আরেকটা সাউন্ড ক্লিপ দেশের বাইরের। আপনারা এতক্ষণ ধরে উপভোগ করলেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যারা আমাদের এসএমএস পাচ্ছেন, এসএমএস এর পরে আসছি। আজকের এই এপিসোডটি যদি আনফরচুনেটলি আপনি মিস করে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে সেটা আগে শুরুতেই জানিয়ে দিচ্ছি। আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে আপনার যদি এয়ারটেল কানেকশন থাকে, তাহলে আপনি সহজেই আবারও এটা শুনতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেটা আপনি চাইলেই সেখান থেকে শুনতে পারবেন। এছাড়াও আপনি এখন চাইলেই ভূত এফএম টিউনটি আপনার কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে টিউন কোডটা মনে রাখতে হবে। অ্যান্ড দ্য কোড ইজ 92125। আপনি চলে যান আপনার মোবাইলের মেসেজ অপশনে এবং সেখানে গিয়ে আপনি টাইপ করুন সিটি, স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এসএমএসটি পাঠিয়ে দিন 3123 নাম্বারে। ব্যাস, এই যে টিউনটি প্লে করা হচ্ছে, এই টিউনটি আপনার হয়ে যাবে। আর সেই সাথে আমাদের যারা এসএমএস করেছেন, তাদের মধ্যে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ার অনিক বাগেরহাট থেকে আমাদের এসএমএস করেছেন এবং অনেক দিন পর তিনি আজকে আমাদের সাথে আবারও ফিরে এসেছেন। আশা করছি এখন থেকে রেগুলার পেয়ে যাব আপনাকে। সাগর, তার খুব ভয় লাগছে, সেটা লিখেছেন। রোকন লিখেছেন লাভ ভূত এফএম। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন নদী ফার্মগেট থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি দিদার নোয়াখালী থেকে। আতিফ আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন হাসান লক্ষ্মীপুর থেকে। আমাদেরকে লিওন এসএমএস করেছেন আমাদেরকে সানায়া সিলেট থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি দুলু। তিনি দেখেন আই লাভ ভূত এফএম মোর দেন আই ক্যান সে। সাব্বির আমাদের খুলনা থেকে এসএমএস করেছেন এবং তার কাছে আজকের ভূত এফএমের এপিসোডটি অনেক ভালো লাগছে। এইচ.এম. রিমন আমাদের এসএমএস করেছেন বাড়িধারা ডিওএইচএস থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন। তিনি ভয় পান না, তিনি লিখেছেন আর কি, তিনি ভয় পান না, বাট তিনি ভূত এফএম অনেক পছন্দ করেন। আজকের এপিসোডটি তার কাছে ভালো লাগছে। আফসার আমাদের এসএমএস করেছেন ফাহাদ, এসএমএস করেছেন আমাদেরকে জসিম। এছাড়াও আমাদেরকে রণজিৎ এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন সোহেল এবং অ্যানি এবং তার কাছে হাবিব ভাইয়ের ক্লিপটি অনেক ভালো লেগেছে। সোহাগ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আনাম। এছাড়া আমাদের রিদানুর রহমান এসএমএস করেছেন সিলেট থেকে। আমাদেরকে শিলা এসএমএস করেছেন। আতিফ আমাদের এসএমএস করেছেন, তার কাছেও হাবিব ভাইয়ের ক্লিপটি অনেক ভালো লেগেছে। আমাদেরকে পদ্ম রামপুরা থেকে এসএমএস করেছেন। যাই হোক, আমাদের যদি আপনি এসএমএস পাঠাতে চান, তাহলে এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান, তাহলে আপনি চলে যান www.facebook.com/radiofurti। জানিয়ে দিন কোন ঘটনাটা আপনার কাছে আজকে সবচাইতে বেশি ভালো লেগেছে। এখন চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং পরবর্তী অতিথি হিসেবে আজকে আমাদের সাথে জয়েন করেছেন আবারও বাবু ভাই এবং বাবু ভাইয়ের কাছ থেকে আমরা চলে যাব কিছু ঘটনা শুনবো আমরা আজকে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যে কাহিনীটি বলবো, এটা শৈলীর ঘটনা। ও আমাকে লিখেছে দিনাজপুর থেকে এবং ও বলেছে এই ঘটনাটা ওর জীবনে নিজস্ব ঘটা। তো শৈলী একসময় পড়তে যায় আপনার নৈনিতালে, ভারতের। সেখানে একটা হোস্টেলে থেকে সে পড়তে যাওয়ার পরে প্রথম যখন সে হোস্টেলটায় পড়তে যায়, তো হোস্টেলটা ছিল আপনার একটু মানে জঙ্গল ঘেরা এলাকার, অনেক গাছপালা আছে আশেপাশে, আর মাঝখানে হচ্ছে ওদের হোস্টেলটা এবং আপনার কলেজ কম্পাউন্ড, এভরিথিং ইজ দেয়ার। তো যেই ডর্মে ওকে থাকতে দেওয়া হয়, সেটার রুমটা, ওর যে রুমটা পড়ে সেটা হচ্ছে একদম কর্নারে একটা রুম। এবং ওকে যখন রুমটা অ্যাসাইন করা হয়, তখনও দেখে যে ওখানে কিছু আলোচনা করছিল যারা মানে আপনার বোর্ডিং গুলো ইস্যু করে, তারা দুজন মানে আলাপ করছিল আপনার হিন্দিতে। তো ও হিন্দি বোঝে, বাট ওদের দ্রুত ভাষাটা ওরা খুব একটা ক্যাচ করতে পারেনি। বাট ও বুঝতে চাচ্ছিল যে একজন তাদের মধ্যে একটু নেগেটিভ কথা বলছে যে না দেওয়ার জন্য রুমটা ওকে। এনিওয়ে, তারপর যিনি ছিলেন তিনি দিয়ে দিল ওকে রুমটা। তো ও চলে যায় ওখানে, যে ওর রুমটা ওকে দেখা দেয় সবকিছু। তো দেখে যে রুমের মধ্যে জানালা আছে, একটা জানলা দিয়ে আপনার সামনের ওই যে গাছপালাগুলো দেখা যায়, অ্যান্ড আপনার অ্যাটাচ বাথরুম এবং আপনার টেবিল সবকিছু আছে, এবং ওখানে আরেকটা বেড আছে, কিন্তু ওই বেডে ওর সাথে কোনো আর কি রুম শেয়ার করার কোনো স্টুডেন্ট নাই। তো জিজ্ঞেস করে যে এখানে যে আরেকজন আছে সে কোথায়, বলে যে না এখানে কেউ থাকে না, এই রুমটা তোমাকে একাই দেওয়া হয়েছে।
তো প্রথমে খুব পছন্দ করে যে একা একটা রুম পাইছে এবং এটাতে তার থাকার জন্য ইট উড বি ভেরি লাইক কমফোর্টেবল ফর হার ফর স্টাডি এন্ড এভরিথিং। তো ওখানে থাকার জন্য সে প্রথম করে থেকে যায় এবং সবকিছু গুছিয়ে ফেলে। সন্ধ্যার পরে দেখে যে খুব সুন্দর পরিবেশ, বাতাস টাতাস আছে, তো সে খুব লাইক করে রুমটা। যেটা হয়, রাতে যখন ও ঘুমাতে যায়, ও গভীর রাতে শুনে যে ওর যে জানালার থাকে মাথার কাছে, ওখানে একটু টক টক করে টোকা দিচ্ছে আর কি। ও তন্দ্রা মতো ছিল, তো উঠে যে দেখে, পর্দা সরায়, দেখে কেউ নাই, বাইরে কিছুই নাই, বাট মনে হয়েছিল কে জানি টোকা দিচ্ছে ওখানে জানলার ভিতরে। তো এনিওয়ে, ও মনে করে মনের ভুল হতে পারে, বাতাস আসতে পারে, আবার শুয়ে পড়ে। শোয়ার কিছুক্ষণ পরে ও আবার টকটক করে নখ শোনে ওখানে। তো উঠে যে দেখে যে কেউ নাই, সেম থিং, ওই আপনার জানালার ওপাশে কেউ নাই, কিন্তু আপনার ও ঠিকই নখটা শুনছে এবার। তো ও মনে করে কে নক করতেছে, এবং জানালা, এটা বিল্ডিংটা হচ্ছে 2 তলা, নিচে মানে আপনার ওঠার মতো কিছু নাই, কে নক করলো। তো চিন্তা করে ও শুয়ে পড়ে। যেটা হয় পরবর্তী রাত্রিগুলোতে, এর মধ্যে একদিন রাত্রে ও দেখে যে ওর যে বাসার যে দরজাটা আছে, ওই রুমের যে দরজার নিচ দিয়ে ও বোঝে যে কারো মানে কেউ দাঁড়ায় আছে, এরকম পায়ের ছাপগুলো আছে, মনে করে যে মানে পায়ের একটা ছায়া দেখা যায় আর কি। তো ওটা দেখে অনেকক্ষণ সে তাকায় থাকে, চিন্তা করে কে দরজার সামনে দাঁড়ায় আছে। তো জিজ্ঞেস করে যেখানে কে, কোনো উত্তর আসে না, মানে নো বডি ইজ অ্যান্সারিং। তো কয়েকবার ডাকার পরেও একটু ভয় পায়, কারণ জায়গাটা বেশ নিরিবিলি এবং মানে বেশ বড় একটা কম্পাউন্ড, যেখানে মানে আপনার দেখা যাচ্ছে যে খুব কম সংখ্যক ছাত্রছাত্রী এত বড় একটা কম্পাউন্ডে থাকে, মানে যতগুলো থাকার কথা, যেমন আমাদের দেশে যেমন ডেন্স, সেরকম ডেন্স, বেশ নির্জন। তো বেশ ভয় পায় যে কে দাঁড়ায় আছে গেটের সামনে। কয়েকবার ডাকার পরেও যখন নাকি কোনো শব্দ হয় না, ও চিন্তা করে যে উঠে যে দরজাটা খুলবে, বাট সে সাহস পায় না। তো যেটা করে, ওই দরজার পাশে যে জানলাটা আছে, ওটা দিয়ে আস্তে করে যে পর্দা সরায় দেখে, দেখে কেউ নাই। ওই পাশে হালকা অন্ধকার আলো আছে, মানে আর কি আলোতে দেখা যাচ্ছে কেউ নাই ওখানে, জায়গাটা বেশ ফাঁকা আর কি, নো বডি স্ট্যান্ডিং দেয়ার। তো এটাতে সে খুব ফ্রিকড আউট হয়, ভয় পায়। ভয় পাওয়ার পরে সে চুপচাপ এসে শুয়ে পড়ে এবং ঘুমায় যায় আর কি। তো এরপর আরেকদিন রাতে সে দেখে যে ওর টেবিলে, ও বাইরে থেকে আসে, সে দেখে ওর টেবিলের মধ্যে ওই খাতা কলমের উপরে কি যেন একটা লেখা, নোটের মতো। সে নোটটা সে দেখে যে আপনার একটু আঁকা বাঁকা অক্ষরে, মানে খুব ক্লিয়ারলি লেখে নাই কেউ, লেখছে লিভ, ইংরেজিতে লেখা লিভ। তো বলে কে রুমে ঢুকলো, এখানে লিভ লিখে চলে গেল, মানে খুব মানে হয়ে যায় আর কি, বাট আপনার কি বলে, খুব মানে চিন্তিত হয়ে যায় ব্যাপারটা নিয়ে, এরকম কথা কে লিখলো। যাক, ওটা দেখার পরও সে ওটাকে ইগনোর করে, সে বসে থাকে, বসে একসময় যে শুয়ে পড়ে। তো যেটা রাত্রেবেলা একসময় ওর ঘুম ভেঙে যায়, মানে ঘরের মধ্যে কেমন মানে আপনার ছটফট একটা শব্দ হচ্ছে। তো তাকায় দেখে যে ওর যে টেবিলটা, ওর পড়ার টেবিলটা, সেখানে কি জানি একটা বসে আছে, কালো মতো, তো ঠিক মতো বুঝতে পারছিল না। তো এক সময় সে খেয়াল করে যে হঠাৎ করে একটু যখন আলো হয়ে আসে, জানলা দেখে হালকা আলো আসছিল, তখন দেখে ওখানে একটা কাক বসে আছে, ঘরের মধ্যে টেবিলের মধ্যে কাক বসে আছে। তো প্রচন্ড রকম ফ্রিকড আউট হয়, কারণ ওখানে মশারিও ছিল না, মানে তার যে একটা মিনিমাম প্রোটেকশন সে চিন্তা করে সেটাও ছিল না। সে ফ্রিজ হয়ে যায়। তো ফ্রিজ হয়ে যে এক সময় থাকে, তারপর দেখে যে ওইটাই আবার আপনার ডানা ঝাপটাচ্ছে, করছে। তো এক পর্যায়ে ও উঠে লাইট জ্বালায়, মানে ভয়টাকে সে ওভারকাম করার চেষ্টা করে। লাইট জ্বালায়, যায় দেখে ওখানে কাক নাই, নাথিং ইজ দেয়ার। তো এই পর্যায়ে সে খুবই ভয় পায়। ভয় পেয়ে সে রাতের বেলায় চেষ্টা করে যে দরজা খুলে করিডোর দিয়ে নামে, নিচে নেমে যে ওখানে যে আয়া যে থাকে, আয়াকে উঠানোর চেষ্টা করে, দেখে আয়া উঠে না, অনেকক্ষণ নক করে উঠে না। তে ও যখন ফেরত আসে তখনও খুব ভয় পায় সে, যে আমি কি দেখতে পারি, মানে এটা সিচুয়েশনটা আপনি চিন্তা করেন, যদি একজন মানুষ এভাবে করে দেখে কিছু, তো সে খুবই ভয় পাবে। এনিওয়ে, সে ব্যাক করে আসে রুমের মধ্যে এসে দেখে রুমে যথারীতি কেউ নাই। সে রুমটা লক করে দেয়, লক করে সে আবার শুয়ে পড়ে। তো দেন যেটা হয়, শোয়ার কিছুক্ষণ পরে সে বাথরুমের মধ্যে শব্দ পায়, মানে বাথরুমের মধ্যে মনে হচ্ছে যে কেউ পানি ইউজ করতেছে, মানে আপনার পানি ঢালতেছে, এবং মানে একদম মানে বাথরুমে কেউ আছে, এরকম একটা ব্যাপার স্যাপার সেখানে হয়। তো যেটা হয়, ওর কাছে খুব ফ্রিকড আউট পর্যায়ের জিনিস মনে হয়, এবং সে আপনার ওই বন্ধ করে, আপনার ওই চোখ বন্ধ করে ঘুমায় পড়ে। তো পরদিন সে ওই কে বলে, আপনার এই যে যে আয়া ছিল তাকে বলে যে আমি এই রুমে থাকতে পারছি না, এই রুমে উদ্ভট কিছু ঘটনা ঘটছে। তো সে বলে যে দেখো, এখন তো এটা মানে তোমাকে কিছু করা সম্ভব না, এই রুমটা স্যাংশন হয়ে গেছে, এটা তোমাকে নিতে হবে, এবং এটার মধ্যে কিছুই না, এগুলো স্বাভাবিক, মানে কোনো ব্যাপার না, এইটা হতেই পারে, দিস সর্ট অফ থিংস, এটা তোমার মনের ভুল হতে পারে, তুমি যেহেতু একলা থাকো, এই ধরনের ছোটখাটো জিনিস দেখতে পারো। তো যেটা হয়, ওগুলো শোনার পরও সে দোয়া দুরুদ পড়ে এরপরে ঘুমানোর চেষ্টা করে। তো সবচেয়ে ফ্রিকি যে জিনিসটা দেখে সে, এবং যেটাতে সে বেশ এফেক্টেড হয়, সেটা হচ্ছে ও ঘুমায় ছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। তো মনে হয় যে ঠিক ওর মুখের সামনে, চোখ মেলে দেখে যে ওর মুখের সামনে একটা বুড়ো মহিলার মুখ,
এভাবে তাকায় আছে, মানে একদম তার চোখের দিকে তাকায় আছে। সে এটা দেখে সে প্রচন্ড রকম ফ্রিকড আউট হয়, চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠার পরে সে মানে আপনার মানে ফেইন্টের মতো অবস্থা, এবং সে কিছুই করার ছিল না, মানে ওখানেই সে রাতটা কাটায় কোনো মতে। এবং এরপর থেকে যেটা হয় যে ও বেশ অপ্রকৃতিস্থ হয়ে যায় আর কি, ক্লাস ঠিক মতো করতে পারে না। এবং সে নেক্সট একদিন দেখে যে ওর যে বিছনা থাকে, ওর ওর বিছনার পাশে যে বিছনাটা খালি ছিল, সেখানেও দেখতো যে ওই বুড়িটা বসে আছে রাতে। তো এক পর্যায়ে সে আপনার এগুলো সহ্য করতে না পেরে সে তার বাবা মাকে চিঠি লেখে, এবং এর মধ্যে আপনার ওই ক্লাসের যারা আপনার ওই ডর্মের যে মেন যে আপনার ম্যানেজমেন্টে ছিল তাদের সাথে কথা বলে তার বাবা মা এসে তাকে নিয়ে আসে। এবং এখনো নাকি সে আপনার অপ্রকৃতস্থ, মানে পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি, এবং মানে ওই ধরনের স্মৃতি সে এরকম দেখে, এবং কিছু কিছু এরকম উদ্ভট জিনিস তার সাথে এখনো হয়। এই ছিল একটা ঘটনা। ওকে, থ্যাংক ইউ বাবু ভাই। আমরা পরবর্তী আমাদের অতিথির কাছে যাব। আমাদের আরো একজন অতিথি আছেন, আমরা শুরুতেই জানতে চাইবো তার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু প্লিজ বলবেন। তারপর আমরা চলে যাব সরাসরি আপনার ঘটনায়। আপনার নামটা একটু প্লিজ বলেন। হ্যালো লিসেনার, আমি আদনাদ মুন, বাড্ডা থেকে এসেছি। ওকে, আমরা সরাসরি ঘটনায় সরাসরি চলে ঘটনায় চলে যাই। যাচ্ছি। ঘটনাটা আমার সাথেই ঘটে। আজ থেকে প্রায় 2 বছর আগের ঘটনা। তখন আমি এখন আমি উত্তর বাড্ডাতে থাকি, তখন আমি মধ্য বাড্ডাতে ছিলাম। তো ওই সময় আমি লেখালেখি করতাম, এবং এখনো আমি লেখালেখির সাথে জড়িত। রাত জেগে প্রায় আমি লেখালেখি করি। তো আমি লেখালেখির ফাঁকে যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে, আমি একটা চিলে কোঠাতে ছিলাম। তো হাওয়া খাওয়ার জন্য আমি ছাদে যেতাম। তো ছাদে গিয়ে আমি আসলে মূলত ওভাবে প্রথম খেয়াল করিনি, কিন্তু একদিন হঠাৎ দেখতে পাই যে আমার ছাদের ঠিক অপোজিটে একটা মেয়ে বেশ রাতে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে পড়তেছে। তো আমার ভেতরে একটা কিউরিওসিটি জাগে, সেটা হচ্ছে এই যে রাতের বেলা কারেন্ট থাকতে কেন মোমবাতি দিয়ে সে পড়তেছে। তো এরপর থেকে আমি তাকে প্রায় ফলো করি, এবং প্রায় দেখি যে ওখানে সে পড়তেছে। তো একদিন এরকম প্রায় দেখি। একদিন আমি কি করি যে দেখতে থাকি যে তার মোমবাতিটা জ্বলতেছে, বাট সে নেই। তো মোবাইলের দিকে তাকিয়ে থাকি। আমি আসলে কিউরিয়াস ছিলাম যে সে আসলে কে, একটু চেনার জন্য আমি ব্যাপারটাকে বেশ এক্সারসাইজ করতে চাচ্ছিলাম যে আসলে সে কে, বা এত রাত ধরে কি কেন পড়ে। তো যে কারণে আমি ওইদিকে একটু ফলো করতাম। তো ফলো করার পর যখন দেখি যে আমি মোমবাতিটা যে দেখেছিলাম একটু আগে, বললাম রাসেল ভাই, তো ওই মোমবাতিটা আস্তে আস্তে উপরের দিকে আপ করতেছিল। কেউ ছিল না, এমনিতে আপ হচ্ছিল। তো আমি চিন্তা করলাম যে কি ব্যাপার, কেউ নেই, এটা কিভাবে আপ হচ্ছে। তো আপ হতে হতে এটা দেখা গেলো কি, যত উপরে উঠতেছে এবং সেটার আলোর যে কুণ্ডুলিটা, সেই কুণ্ডুলিটা আরো বড় হচ্ছে। তো বড় হচ্ছে, আমি ওদিকে তাকিয়েছিলাম যে কি ব্যাপার, কি ঘটতেছে এখানে, নিশ্চয়ই কোনো একটা প্যারানর্মাল ঘটনা ঘটতে পারে, এমন একটা চিন্তা ভাবনা ছিল। তো এটা আস্তে আস্তে উপরে ওঠে, এবং সেটা দেখা যায় কি তার বারান্দা থেকে বের হয়ে যায়। বের হয়ে যে সেটা ন্যাচারাল এখন খোলা আকাশের দিকে উপরে উঠতে থাকে। তো আমি ওটার দিকে তাকিয়ে থাকি। হঠাৎ পেছন থেকে আমি একটা হাতের স্পর্শ অনুভব করি। আমি পেছনে তাকিয়ে দেখি যে কেউ নেই। আমি একটু, আমার বুকের ভেতরে একটু ভীতি জাগে, কিন্তু আমি একটু কেঁপে উঠি। তো কেউ নেই দেখে আমি আবার ওই কুণ্ডলীর দিকে তাকাই, কিন্তু তখন আর কুণ্ডলীটা দেখতে পাই না। কুণ্ডলীটা দেখতে না পেরে আমি আমি শুনেছি হয়তো বা জিনরা হয়তো এরকম করতে পারে যে তারা কুণ্ডলী আকারে ঘুরে ফেরে। এভাবে আমি করলাম, বাসায় চলে গেলাম, আমি রুমে ঘুমাই গেলাম। পরদিন একদিন রাতের বেলা আমি ঘুমিয়েছিলাম, অনেক গরম লাগতেছিল আমার কাছে। তো আমি আমার গায়ের কাঁথাটা ফেলে দিয়ে খুব করছে, এবং ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর যেটা ঘটলো যে আমি আবার ছাদে গেলাম। ছাদে যাওয়ার পরে আমি আমার কিউরিওসিটি থেকেই আমি ওই ব্যালকনির দিকে তাকালাম যে ওই মেয়েটা আছে কিনা। তো ওই মেয়েটা দেখতে পেলাম না। দেখতে পেয়ে আমি কিছুক্ষণ পরে আবার ঘরের দিকে ফিরে আসলাম। ঘরের দিকে ফিরে আসার পর আমি যখন দরজাটা খুললাম, খোলার সাথে সাথে আমি একটা মধ্যবয়স্কা মহিলার মতো দেখতে পেলাম, এবং ভালো করে তাকিয়ে দেখলাম যে হয়তো অগ্নিদগ্ধা কোনো একটা মহিলা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে।
তো আমি চিৎকার দিতে চেয়েছিলাম, চিৎকার দিতে পেরেছিলাম কিনা আমি আসলে ঠিক মনে নেই। পরে আমি আমাকে নিজেকে আবিষ্কার করি আমি ওই দরজার এখানে অজ্ঞান হয়ে পড়ে আছি সকালবেলা। এবং সকালবেলা এটা হয়ে তারপরে আমি ওটাকে দরজাটাকে লক করে আমি চলে যাই। আমার ফুফাতো ভাইয়ের কাছে ছিলাম কিছুদিন থাকার পর। তারপরে আমি বাসাটা ছেড়ে দিই। বাসাটা ছেড়ে দিয়ে চলে আসি। কিন্তু তারপরে ঘটনা শেষ হয়নি। জিনিসটা এখন আমার সাথে ঘটে যে আমি একটা আ অন্য ধরনের কেমন একটা স্বপ্ন দেখি এখনো। কিন্তু যে স্বপ্নটা আ কি এটা আমি ঠিক বলতে পারি না। কিন্তু একটা স্বপ্ন আমি দেখি যে কেমন জানি একটা স্বপ্ন। তো এভাবে এখনো চলতেছে রাসেল ভাই। এই ছিল আমার ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, তারপরে আবারও ফিরে আসবো। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এবং কোথাও যাবেন না। আর আপনারা যারা এসএমএস পাঠাচ্ছেন তাদেরকে এসএমএস পাঠানোর নিয়মটি বলে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ফিরে আসছি জাস্ট একটু পরেই। Hot FM by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 1:26। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি যোগ দিয়েছেন, তাকে আমরা একটু পরে পরিচিত করে দিচ্ছি। তার আগে কিছু এসএমএস করে ফেলতে হবে। নাহিদ আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে মোহাম্মদ না, আমাদেরকে MH সোহাগ। আজকের ভূত এফএম তার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমাদেরকে মেহেরিন ঢাকা থেকে এসএমএস করেছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম। আমরা চেষ্টা করি আপনাদের পছন্দ হওয়ার মতো করে সাজাতে, এবং আমরা সবসময় এক্সপেক্ট করি, এবং আমি মানে সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে যে খুব আশা নিয়ে প্রতি সপ্তাহে অপেক্ষা করি যে আপনাদের কাছ থেকে সেই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো যেগুলো শুনলেই একদম জাস্ট মানে গা শিউরে ওঠে, সেই ধরনের ঘটনার জন্য প্রতি সপ্তাহেই একদম মানে খুব অধীর আগ্রহে বসে থাকি বলতে পারি। শুভ মতিঝিল থেকে লিখেছেন যে ভাইয়া আমার কাছে অনেক ডেঞ্জারাস কিছু ঘটনা রয়েছে, কিন্তু আমি জানি না কিভাবে আপনার সাথে শেয়ার করব। এইটা এতদিন পরে এসে বললে তো খুব মুশকিল। আমার মনে হয় যে অলমোস্ট সবাই জানেন, তারপরেও আমি আরেকবার জানিয়ে দিচ্ছি শুভ। সেটা হচ্ছে যে আমাদের একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, সেই ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আপনি যে কোনো একটা ওয়ার্ড ফাইলে বা যে কোনো জায়গায় আপনার ঘটনাটি লিখে সেটা আপনি অ্যাটাচ করে দিতে পারেন, এবং আপনার যদি কোনো মেল আইডি থাকে, এবং সেখান থেকে আমাদেরকে সরাসরি সেন্ড করে ঘটনাটা পাঠিয়ে দিতে পারেন। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করবেন আপনি আসতে চান কিনা, এবং নাকি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপটিও ঠিক একইভাবে ঘটনার মতো করে অ্যাটাচ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আশা করছি যে আপনাদের অ্যাড্রেসটা মনে থাকবে। আমি আরো একবার স্পেলিং সহ বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofurti.fm। আমাদেরকে মাসুম বিল্লাহ বরিশাল থেকে এসএমএস করেছেন আই লাভ ভূত এফএম। আমাদেরকে এসএমএস করেছেন মাসুদ, এবং আমাদেরকে নাইমা যশোর থেকে এসএমএস করেছেন। আমাদেরকে ফ্রান্সিস উত্তরা থেকে এসএমএস করেছেন এবং এসএমএস করে বলেছেন যে অনেক ভয় লাগছে, হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা নাকি তার। এবং তিনি বলছেন যে কেমন জানি কিসের একটা সাউন্ড পাচ্ছেন তিনি রুমে এই মুহূর্তে, এবং সেটা তাকে বেশি ভয় পাইয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, আমার যেটা মনে হয় যদি আপনার লাইট অফ থাকে আপনি লাইট জ্বালিয়ে দিতে পারেন, এবং আপনার ফ্যামিলিতে নিশ্চয়ই আপনি ছাড়াও আশেপাশে অন্য রুমে আপনার ফ্যামিলির অন্য মেম্বাররা রয়েছেন, তাদেরকে আপনি দেখে যদি খুব বেশি ভয় পান তাহলে এই মুহূর্তে আপনার কাছে রাখতে পারেন। হিমেল গাফরুল থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো ভালো লাগছে। নীরব আমাদের এসএমএস করেছেন ফরিদপুর থেকে, এবং আমাদেরকে আজিজ এসএমএস করেছেন, শিব্বির আমাদের এসএমএস করেছেন, রানা তৌহিদ আমাদের এসএমএস করেছেন, মামুন আমাদেরকে এসএমএস করেছেন নীরব, মিঠুন, কবির সহ আরো অনেকে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ভূত এফএম এর মান উন্নয়ন করার, এবং আপনারা যখন বলেন যে আগের ঘটনাগুলো আরো বেশি ভালো ছিল, আমি নিজে পার্সোনালি আগের ঘটনাগুলো আবারও শুনেছি, এবং আপনারা যদি আগের ঘটনার সাথে তুলনা করে এখনকার ঘটনাগুলো শুনেন তাহলে আমি বলবো যে না, এখনকার ঘটনাগুলো বেটার। বাট ওই যে পুরোনো জিনিসের প্রতি আমাদের সবসময় একটা বেশি রকমের আগ্রহ থাকে।
দিস ইজ ট্রু। আমাদেরকে ফয়সাল এসএমএস করেছেন আমাদেরকে রাজ, এছাড়াও মাসুদ পারভেজ আমাদের চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন এবং লিখেছেন বাবু ভাই অসম। আমাদেরকে রেগুলারই মাসুদ পারভেজ এসএমএস করেন রেগুলার, এবং আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন কাউসার, আমাদেরকে এসএমএস করেছেন এছাড়াও দেখতে পাচ্ছি রাজীব হাওলাদার যাত্রাবাড়ি ঢাকা থেকে, শাহিন আমাদের এসএমএস করেছেন, ইস্পা আমাদের এসএমএস করেছেন হিমেল সহ আরো অনেকে। আমি চলে যাব আমাদের আরো একজন নতুন অতিথির কাছে। আমি প্রথমেই জানতে চাইবো আপনার নামটা প্লিজ একটু আমাদেরকে বলবেন, আপনি এবং আপনি কোথা থেকে এসেছেন? রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ। আমি মাসুম লস্কর, মিরপুর থেকে এসেছি। ওকে। আমি যে ঘটনাটি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা ঘটেছিল, আমার বয়স তখন 6-7 বছর। আমার আম্মু আমাকে কোলে করে নিয়ে দেখতে গিয়েছিল। সেই ঘটনাটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এটা কোথাকার ঘটনা? এটা হচ্ছে গোপালগঞ্জের মুর্শিদপুর থানার ঘটনা। ওকে, শুনি আমরা ঘটনাটা। তো আমাদের তার মানে আপনাদের ওই এলাকাবাসী তো ঘটনাটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ, নিশ্চয়ই জানেন। ঠিক আছে। তো আমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। এই নদীটা ওখানে একটা পাক খেয়েছে। একটা মোড়ের মতো একটা জায়গা। ওই জায়গাটায় পানি খুব বেশি। তো পানি ওখানে অনেক হরর ঘটনা ঘটে। আমি ডিটেলস ওদিকে যাব না। ওখানে আমাদের বাড়ির নদীর ওপারে একটা মেয়ে গোসল করতে যখন গেছে, তার নাম হেলেনা। তো সে যখন পানিতে নামে, দেখতেছে সবাই গোসল করছে, কিন্তু সে ডুব দিয়ে আর উঠছে না, সে ভ্যানিশ। তো তখন তাকে তল্লাশি করা হয়, আশপাশের মানুষজন খোঁজাখুঁজি করে, এরপরে জেলে আনে। তো জেলেরা ওখানে জাল ফেলতে চায় না, ওখানে সাধারণত পানি একটু বেশি গভীর। তো দেখা গেছে জাল হয়তো ছিঁড়ে যায় অথবা টেনে নিয়ে যায়, এমন কিছু ঘটনা ওখানে ঘটে। তো তারপরেও যখন 2 দিন চলে গেল, আত্মীয় স্বজন আর চুপ থাকতে পারলো না, তখন ফরিদপুর থেকে 3 জনের একটা ডুবুরি টিম নেওয়া হয়। তো 3 জনই খোঁজাখুঁজি করে হঠাৎ একজনে একটা খবর পায় যে এই জায়গায় একটা লাশ, মানে মানুষের মতো শুয়ে আছে এবং সে জীবিত আছে। তো সে যখন উঠে এসে ওই ঘটনাটা বর্ণনা করছিল, তখন তার গায়ে অনেকগুলো কাটা দাগ ছিল, সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল। এবং সে যেটা বললো যে আমি দেখলাম মানুষটি জীবিত, এবং সে কাকুতি মিনতি করছে যে আমাকে এখান থেকে নিয়ে যাও। তো সে যখন আনতে গেল, তখন তাকে কেউ যেন বাধা দিল, এবং সেই বাধাগুলো তার গায়ে যে আঘাতগুলো ছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছিল। কিন্তু তার ঘটনা কেউ বিশ্বাস করলো না, সবাই ফেলে দিল। বাকি যে 2 জন ডুবুরি ছিল, তার লোকেশন অনুযায়ী সেখানে খুঁজতে গেল, এবং খুঁজতে গিয়ে তারাও কিছু দেখলো যে তাদের কোথাও আঘাত লাগতেছে, খোঁচা লাগছে। তো তারা কি করলো, কোমরের রশি বেঁধে উপরে চলে আসলো। উপরে এসে সকলে মিলে মনে হয় 15-20 জনের বেশি মানুষ একসঙ্গে রশি ধরে টান দেওয়ার পর লাশটা উঠে আসে। তো উঠে আসার পর যেটা দেখলো রাসেল ভাই, সেটা একেবারে অবিশ্বাস্য, যে 2 দিন আগে যে মানুষটা পানির নিচে পড়েছে সে তো 2 দিন আগেই মরে গেছে, কিন্তু মনে হচ্ছে সে এইমাত্র মারা গেছে। তার নাক মুখ দিয়ে তাজা সেই রক্ত এইমাত্র বের হচ্ছে, এবং রক্তটা তাজা, গরম। তো এই দৃশ্য দেখার জন্য আমাদের এলাকার অনেক মানুষ গেছে, অসংখ্য মানুষ আসছে, এবং আমার আম্মাও দেখতে গিয়েছিল আমাকে কোলে করে নিয়ে। এটা ছিল আসলে আমার ঘটনা, আমি সংক্ষেপে বললাম। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনার যখন মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল তখন আপনি বলছেন যে মানে মনে হয়েছিল যে কিছুক্ষণ আগেই হ্যাঁ, কিছুক্ষণ আগেই লাশটা উঠানো হয়েছে। মারা গেছে। মারা গিয়েছে, এবং তার নাক মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আবারও বাবু ভাই আসছেন আমাদের মাঝে, এবং তার আমরা পরবর্তী ঘটনায় যাব। আর যারা এর মাঝখানে এসএমএস পাঠাতে চান তারা তো নিয়মটি জানেন। তারপর একবার বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাশে 940 নাম্বারে। যারা আমাদের সাথে কমিউনিকেট করতে চান ফেসবুকের মাধ্যমে, তারা চলে যান www.facebook.com/radio furti, এবং সেখানে গিয়ে জানিয়ে দিন আজকের এখন পর্যন্ত যে সমস্ত ঘটনা আপনি শুনলেন সেই ঘটনার মধ্যে কোন ঘটনাটা সবচাইতে বেশি আপনার ভালো লেগেছে, এবং কোন ধরনের ঘটনা আপনি শুনতে চান সে বিষয়ে আপনি লিখতে পারেন সেখানে। সেই সাথে এসএমএসও তো লিখতে পারেন এই সমস্ত কথা। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে, এবং অনেকেই দেশের বাইরের ঘটনা শুনতে যাচ্ছেন। সেটাও যদি হয় সেটা আমরা পরবর্তীতে শুনতে পারি। আজকে অবশ্য দেশের বাইরের ঘটনা নেই রাসেল। আচ্ছা, ওকে, ফাইন, তাহলে আমরা দেশের ঘটনাই শুনি। আচ্ছা, এই ঘটনাটা আমাকে লিখেছিল সরোয়ার। তো ও যেটা বলেছে ঘটনাটা হচ্ছে এরকম।
তখন আপনার এই ইসের সময় আর কি, মানে আপনার যখন ম্যাট্রিক পরীক্ষা শেষ হয় যে ফাঁকা টাইমটা থাকে, এরকম একটা সময়। তো ওরা বন্ধুরা খুব ঘোরাঘুরি করতো ওই বয়সে। তো একদিন যেটা হয়, ওর এক ফ্রেন্ডের বাসার সামনে ও যায় রাতে। তো বন্ধুর বাবা খুব রাগী, হ্যাঁ, ওকে বাসায় ঢোকাতে পারে না। তো বাইরে ওয়েট করতে হয় ওকে। তো বাইরে ওয়েট করতে করতে ও দেখে যে পাশের, ওদের ওই পাশের বাড়িতে একটা বাসার মতো ছিল আর কি, সিঁড়িতে উপরে ওঠা যেত, ছাদ ছিল এবং ওই ছাদে বসা যায় আর কি। তো ও দিনের বেলা কয়েকদিন গেছে এবং ওই সিঁড়িতে বসছে আর কি। তো যেটা করে, ও রাত্রেবেলা, তখন রাত হয়ে গেছে 9:30-10টা, ওদের দুইজন বন্ধুর প্ল্যান ছিল যে সিনেমা দেখবে, তখন VHS এর যুগ আর কি, VHS দেখবে। তো ও যেটা করে, ওই বন্ধু যখন চলে যায় অনেকক্ষণ রাস্তায় হাঁটাহাঁটি করে, সিগারেট খায়, খাওয়ার পর সে হেঁটে হেঁটে ওই সিঁড়ি দিয়ে ওঠে। উঠে সিঁড়ি থেকে কিছুক্ষণ বসে, তো কি মনে করে সে উপরে উঠে। সিঁড়িতে উঠতে উঠতে 3 তলার উঠার পরে একটা ওই যে টিনের ছাদওয়ালা ছাদ সিঁড়ি ঘর থাকে আর কি। তো সেখান থেকে উঠে যায় সে ভেতরে উঠে দেখে ছাদের কোনায় মনে হচ্ছে যে, মানে আধোয়ালায় দেখা যাচ্ছে যে একটা মানুষ আর কি। মনে হচ্ছে যে সে কিছু একটা রেখে, মানে কিছু একটা আছে সেখানে, সে কিছু একটা মানে সেলাই করছে এরকম, মানে হাত উঠানামা, লেপ সেলাই যেরকম করে সেরকম। তো অন্ধকারে দূর থেকে বুঝতে পারেনি এটা কে। তো কোনো মানুষ মনে করে ও জাস্ট বসছে, কিছু বলেনি। এক কোনায় বসে ওর পিছনে গাছ ছিল কয়েকটা, নারকেল গাছ। তো নারকেল গাছের নিচে বসে ও বসে বসে চিন্তা করতেছে যে আরেকটা সিগারেট থাকলে ভালো হতো। তো এই চিন্তা করতেছে এবং দূরে দেখতেছে লোকটা, মনে করতেছে এই বিল্ডিং এর কোনো লোক বা আশেপাশে থাকে। তো মানে ঢাকার বাইরে যে আপনার মফস্বল শহর, অনেক সময় মানুষ এরকম বসে থাকে। তো এক সময় সে খেয়াল করলো যে লোকটা যে সে সেলাই করতেছে সেটা মানে বেশ অড শেপ। হঠাৎ করে একটু অন্ধকার ছয়ে আসার পরে সে খেয়াল করলো যে লোকটা একটা মানুষকে সেলাই করতেছে। ইটস লাইক মানে মানুষের বডি শেপ। এবং তারপর সে খেয়াল করলো পাশের কাছে যে নারকেল গাছ ছিল সেখান থেকে ছোট ছোট কিছু মানুষের মতো নেমে আসলো, যেগুলো হাইট হবে 1.5-2 ফিট এরকম আর কি। নেমে আসলো বাচ্চার মতো, বাট মানুষ বোঝা যাচ্ছে। এবং তারা হেলে দুলে ওই লোকটার কাছে গেল এবং লোকটা তাকে কি করলো, ওখান থেকে কিছু জিনিসপত্র কেটে কেটে দিচ্ছে, ওরা বসে ওখানে খাচ্ছে। এইটা দেখে ও মনে করেন যে বিশাল স্পুকড হয়ে গেল, মানে একদম সাথে সাথে গায়ের লোমটম সব দাঁড়ায় গেছে, প্রচন্ড ভয় পেয়েছে সে। এর মধ্যে আরো বেশি ভয় পেলো যখন দেখলো ওখান থেকে একটা আপনার ওই বাচ্চার মতো হেঁটে হেঁটে ওর দিকে আসলো, বেশ কাছাকাছি এসে ওকে বলছে পানি দে পানি দে। এটা দেখে সে মনে করেন যে প্রায় মানে দিক বিদিক শূন্য হয়ে সে দৌড় দিয়ে ওখান থেকে যেভাবে পারছে, কোনো মানে জ্ঞান শূন্য ভাবে নেমে গেছে দৌড় দিয়ে। তো নেমে এসে সে বন্ধুর বাসার সামনে দাঁড়া হাঁপাচ্ছে, এর মধ্যে বন্ধু নামছে, কি হয়েছে। তো সে গলা টলা শুয়ে গেছে, বলছে আমি তো এরকম এরকম দেখছি পাশের বাসায় যে। তোর বন্ধু তাকে বললো যে তুই ওখানে গেছিলি, ওটা তো আসলে ই জায়গা, ওটা লাশ কাটা ঘর ছিল এক সময়, হাসপাতাল ছিল পাশে, লাশ কাটা ঘর, তুই ছাদে কেন উঠছিস। তারপর ওকে ওখান থেকে নিয়ে যায় বাসায়, যে গোসল টোসল করে আর কি, দোয়া টোয়া পড়ে শোয় আর কি। এটা একটা ঘটনা আছে। ওকে, আমরা কি আরেকটা ঘটনা শুনবো নাকি এটা বিরতিতে যাব? আমরা আরেকটা ঘটনা শুনে ফেলি, ছোট্ট একটা ঘটনা। এটা হচ্ছে ইরবান জীবনের বলা ঘটনা, হি ফ্রম চিটাগং। ওদের যে বাসাটা বেশ পুরনো এবং বাসাটায় আপনার ওর মা বাবা ও থাকে আর কি, বেশি মানুষ থাকে না, অল্প মানুষ থাকে। তো ও যেটা বলছে, তখন শীতকাল ছিল, স্কুল এক্সামের সময়, ক্লাস 9-এ পড়ে মনে হয় তখন। তো যেটা হয়, বাসা খুব নির্জন এবং বাসাটা বেশ বড়। বাসার বাথরুমটা হচ্ছে একদম পেছন দিকে ওদের বাসার। তো এবং বাসার বাথরুমে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা বাসার ভেতর দিয়ে, একটা বাসার পাশ দিয়ে বাইরে। এবং ওইটা অনেকটা ওয়াই শেপের রাস্তা, হ্যাঁ, দুই পাশ থেকে যাওয়া যায়। এবং ওই যেখানে ওয়াই শেপটা মিলছে আর কি বাথরুমের কাছে, সেখানে ওদের কিচেন। তো তখন সন্ধ্যার সময় ও বাথরুমের দিকে যাচ্ছে ভেতরের রাস্তা দিয়ে। কিচেনের কাছে যখন আসছে, তখন ওর কাছে মনে হলো যে ওই পাশের রাস্তা দিয়ে কেউ একজন আসতেছে, বাট মানে একটা ছায়ার মতো কিছু একটা আসছে, মানুষের মতো সে। তো দেখেও কিছুক্ষণ দাঁড়াইছে যে কে আসলো এখানে। তারপর দেখে যে কেউ নাই। তো যেটা করে, ওই রাস্তা উঠে যায়, এর মধ্যে কিন্তু সন্ধ্যা হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। তো ওই রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটে দেখে কেউ নাই, কারো পায়ের শব্দও নাই, মানে কেউ যে আসছে এরকম কেউ নেই, এবং বাসায় বাইরের কোনো মানুষ নেই ওদের বাসায়। তো কিছুটা ভয় পায়, স্পুকড হয়। ভয় পাওয়ার পরে সে তারপরও আপনার মধ্যে সে বাথরুমে যায় এবং সে পরিচ্ছন্ন হয়ে বাসায় চলে আসে, রুমে চলে আসে। রুমে এসে সে আপনার দরজা জানলা বন্ধ, মানে বাতি জ্বালায়, সে পড়তে থাকে। তখন মনে হয় ওদের যেটা বলছে যে আপনার ওই যে মানে বাতি না, ইলেকট্রিকের বাতিটা সম্ভবত সামথিং এলস জ্বালায়, সে পড়তেছিল। তো এরকম সময় ও হঠাৎ করে দেখে ওর মা আসে চেক করতে, যেহেতু পড়াশোনা করে, যে বাবা মা চেক করে ঠিক মতো। তো মা এসে নাকি ওকে দেখে বলে পড়াশোনা করতে, তো হঠাৎ তাকায় দেখে, বলে তোমার এখানে কি, তোমার ইসের নিচে, চেয়ারের নিচে কি। তো চেয়ার নিচে দেখে একটা কালো বিড়াল বসে আছে। এবং ও বলতেছিল যে আমি যে পা দিচ্ছি আমি বুঝতে পারি নাই, যে নিচে যে বিড়ালটা আছে এটা আমি বুঝতে পারিনি।
তো ওর মা তাড়াতাড়ি বিড়ালটাকে বের করে দেয় রুমের থেকে। ও বের করে দেয়, বের করে দিয়ে সে ওই রুমের দরজা লাগায়, ওর মা বলে দরজা লাগায় পড়াশোনা করো এই। তো আবার অঙ্ক করতে থাকে। এরকম সময় অনেকক্ষণ পর তার মা আবার আসে, এসে গেট খোলে, গেট খুলে ওর সাথে কথা বলতে বলতে আবার দেখে ঠিক ওই চেয়ারের নিচে সেই কালো বিড়ালটা আবার বসা। তো তখন একটু ভয় পায়, কারণ বলছে যে ওখানে দরজা জানলা সব বন্ধ, এখানে বিড়াল ঢোকার কোনো মানে স্কোপ নাই, এবং ওই বিড়ালটা চুপচাপ বসে আছে, এবং কালো রঙের, কালো কুচকুচে রঙের একটা বিড়াল। এবং তো ওরা ওইটাকে মানে বের করার চেষ্টা করে, সহজে এটা বের হতে থাকে না, মানে ও একটু গড় করে, পরে এটাকে বের করে দেয় ওরা রুম থেকে দ্বিতীয়বার। তো যেটা হয় ওই দিন রাত্রেবেলা ও যখন ঘুমাতে যায় ভাত টাত খেয়ে, তো ঘুমাতে যাওয়ার পরে ঘুমের মধ্যে ও হঠাৎ শুনতে থাকে ওর কানের কাছে কে হাসতেছে, এবং হাসিটা বেশ অস্বাভাবিক, মানে খুব আপনার নর্মাল যে হাসিটা আমরা মানুষ হাসি সেরকম না। মানে ও যেটা নাকি ও তুলনা দিচ্ছে, যেটা বলছে যে আপনারা অনেক সময় কোনো কার্টুনে হরিফিক হাসি যেরকম দেখেন কার্টুন ফিল্মে, সেরকম এরকম কোনো হাসি সে কানের কাছে শুনতেছে। তো শোনার পর ও জেগে উঠে দেখে কেউ নাই, এবং সে তারপরে কোনো মতে ঘুমায় যায়। তারপর ওর মাকে বলে যে এরকম এরকম, তোর মা বলে যে হতে পারে খারাপ কিছু, তুমি এরপর থেকে কখনো দরজা এরকম, ও দরজা যদি কেউ নক করে খুলবা না, বা এরকম কিছু বাথরুমে যাওয়ার সময় এভাবে যাবা, এই আর কি instruction। ওকে, অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে অলরেডি সবাই ফেসবুকে কমেন্ট করছেন, এবং আমাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুনতাকিম বিনয় লিখেছেন যে ফেসবুকের কমেন্টগুলো পড়েন না কেন? এটা খুব বিরক্তিকর। তো আমি কিছু কমেন্ট পড়ছি। অনেকেই লিখছেন যে আসলে কেউ বলেছেন যে ১ম স্টোরিটা, যেমন ফারাহ মরিয়ম তিনি লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। আবার একইভাবে অনেকে লিখেছেন যে যেমন ইমরান হোসেন ইমু তিনি লিখেছেন সেকেন্ড স্টোরিটা তার কাছে ভালো লেগেছে। অনেকে বলেছেন যে যেমন হচ্ছে শাহি রহমান তিনি লিখেছেন যে মেডিকেল গ্রেভইয়ার্ড, তারপরে জঙ্গল, এই ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগে। এবং আমাদের কাছে আবার অনেকেই লিখেছেন যে তার কাছে মানে এটা যদিও অনেকে মানে আগে যে অনেকে লিখেছেন যে ফার্স্ট কাহিনীটা ভালো ছিল। অনেকেই এখনো পর্যন্ত সেটা বলছেন। আবার সেটা হচ্ছে যেমন একটা পাচ্ছি আমি, সেটা হচ্ছে যে আফ্রিদি তিনি লিখেছেন এটা। অচেনা জয়ন্ত আমাদের এসএমএস করেছেন, এখানে কমেন্ট করেছেন, এবং তিনি বলেছেন আজকের ফার্স্ট স্টোরিটা অসম। এছাড়াও আমাদেরকে দেখি জয়ন্ত এটাও রিকোয়েস্ট করেছেন যে কমেন্টগুলো পড়েন। তো যারা আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে ফেসবুকে কমিউনিকেট করতে পারেন চাইলেই। সেজন্য আপনাকে যেটা করতে হবে, একটা পেজের অ্যাড্রেস দিচ্ছি www.facebook.com/radiofoodke, এখানে চলে যান এবং এখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন এবং জানাতে পারেন যে কোন ধরনের ঘটনা আপনার পছন্দ। এগুলোও লিখতে পারেন কার ঘটনা আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, সেটা আপনি আমাদের জানাতে পারেন। আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি লাগবে এবং তারপরে আমরা আবারও ফিরে আসবো। সুতরাং কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। My inhale. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত ১টা বেজে ৪০ মিনিট। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সেই সাথে এই মুহূর্তে আমরা আরেকটা ঘটনায় যাব, এবং এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি স্টুডিওতে নেই, একটা ফাইল এবং একটা রেকর্ডেড ফাইল, সেই ফাইলটা আমি আপনাদের জন্য প্লে করছি। এই ফাইলটি পাঠিয়েছেন তিনি মাগুরা থেকে পাঠিয়েছেন। চলুন শুনে আসি তার ঘটনাটি। হ্যালো রাসেল ভাই, আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের চরগোয়ালদহ গ্রাম থেকে আমি বলছি। আমার নাম সত্যদেব। আমার শৈশব ও কৈশোর ভারতবর্ষে কেটেছে। সেখান থেকেই একটা ঘটনা আমি বহুবার আমার বাবার মুখে শুনেছি। বাংলাদেশে আমাদের গ্রামে আসার পরও আমি এক দাদুর কাছে এবং অনেক প্রবীণ ব্যক্তিদের কাছে ঘটনাটা শুনেছি আরো অনেকবার। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি মাগুরার ওয়াবদা নামক স্থানে ঘটেছিল। সময় ছিল ৮০ দশকের কোনো একটা নিস্তব্ধ শীতের রাত্রি। দুজন ব্যক্তি ওয়াবদা স্ট্যান্ডে বাসে করে নামলো। গন্তব্যে যাওয়ার জন্য দুজনেই কোনো একটা বিকল্প খুঁজছিলেন। শীতের রাত এবং ঘড়িতে সময় প্রায় ১২টার আশেপাশে থাকার জন্য স্ট্যান্ড ছিল পুরোটা ফাঁকা। হঠাৎ তারা স্ট্যান্ডের এক পাশে একটা রিক্সা দেখতে পায়। লোক দুটি
তার কাছে গেল এবং দেখলো রিক্সাওয়ালা চাদর মুড়ি দিয়ে রিক্সায় ঝিমুচ্ছে। লোক দুটি রিক্সাওয়ালাকে বলল যে সে কি তাদের নাকলের স্ট্যান্ডে নিয়ে যেতে পারে। রিক্সাওয়ালা সে যাবে বলল। লোক দুটির একজন ছিল আর্মিতে কর্মরত এবং অন্যজন ছিল একজন কমন ম্যান। কিছু দূর রিক্সা এগোনোর পর যে কমন ম্যানটা ছিল উনি রিক্সাওয়ালাকে রিক্সা থামাতে বলল, কারণ তার বাথরুম পেয়েছিল। লোকটি বাথরুম শেষে উঠে ফিরে তাকিয়ে দেখলো রিক্সা তাকে ফেলেই নাকলের দিকে চলে যাচ্ছে এবং তিনি দেখতে পেলেন রিক্সাটা মস্ত একটা আগুনের গোলায় পরিণত হয়েছে। তখন রিক্সা নাই এবং ওই আর্মি লোকটি ওই আগুনের গোল্লাটার উপর চেপে বসে আছে এবং আগুনের গোল্লাটি রাস্তার উপর দিয়ে বাতাসে ভেসে নাকলের দিকে উড়ে যাচ্ছে। ওই রাত্রে ওই দৃশ্য দেখার পরে লোকটি উল্টো দিকে দৌড় দেয় এবং কিছু দূর গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওখানে পাশেই একটা ওয়াবদা অফিসে কিছু লোক তাস খেলছিল। তারা চিৎকার শুনে দৌড়ে আসে এবং লোকটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং জল ঢেলে সেবা শুশ্রূষা করে। লোকটি জ্ঞান ফেরার পরে তার সাথে যা যা ঘটেছে সে সব বলল এবং যে লোকটি রিক্সায় বসেছিল তিনি প্রথমে কিছুই বুঝতে পারেন না যে তিনি আগুনের গোলার উপর বসে আছেন। তিনি সাধারণ রিক্সার উপর বসে থাকার মতো বসে থাকেন, মহাবিষ্ট হয়ে বসে থাকার মতো। শুধু বোঝেন যে রিক্সার গতি বেড়ে গেছে। হঠাৎ লক্ষ্য করেন রিক্সার হুডের মাঝে যে ফাঁকা জায়গা আছে সেখান দিয়ে দুইটা কালো লোমশ হাত লোকটার গলা টিপে ধরতে আসছে। লোকটি প্রাণপণে হাত দুটো থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করছিলেন। লোকটি হাত দুটির সাথে পেরে উঠছিলেন না। ধস্তাধস্তি করার এক পর্যায়ে লোকটির শরীরের অনেকটা জায়গা সরে যায় এবং রক্তাক্ত হয়ে যায়। হাত দুটি যে বড় বড় নখ ছিল সেই নখের আঘাতে। হঠাৎ নাকল বাজারের কাছে রিক্সাটি থেমে যায় এবং রিক্সাওয়ালা চাদরের নিচ থেকে তার একটা মস্ত কালো লোমশ হাত বের করে লোকটির সামনে মিলে ধরে ভাড়া চাওয়ার মতো করে বলে, ভাড়াটা দি। লোকটি এই প্রথমবার রিক্সাওয়ালার মুখটা দেখলো। একটা কালো লোমশ মুখ, বড় বড় সাদা দাঁত, বড় কান এবং ভয়ঙ্কর দুটি চোখ, বড় একটি নাক। লোকটি শিউরে উঠলো এবং প্রাণ বাঁচাতে নাকলের স্ট্যান্ডের দিকে দৌড়ছিল। ওখানে কিছু ছাউনিওয়ালা দোকান ছিল যেগুলো রাতে গুটিয়ে দোকানদাররা বাড়ি চলে যেত। ছাউনির নিচে নাইট গার্ড বা দোকানদাররা রাত্রে যারা ডিউটির লোক থাকতো তারা কেউ কেউ ঘুমিয়ে থাকতো। ওখানে 2-3 জন লোককে তিনি দেখতে পেলেন যারা কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল। তিনি তাদের অনেক ডাকলেন, তারা উত্তর নিল না। তখন লোকটি বাধ্য হয়ে এগিয়ে গিয়ে তাদের কম্বল সরিয়ে দেখতে লাগলো। কম্বল সরিয়ে দেখলো যে তাদের পা দেখা যাচ্ছে। লোকটি কম্বলের আরেকটি দিক সরালো যে তাদের মাথাটা দেখা গেলে তাদের ডাকবেন, কিন্তু ওখানেও পা, অর্থাৎ কম্বলের দুই পাশেই পা। হঠাৎ কম্বলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে লোকটার হাত চেপে ধরল। লোকটা হাত ছাড়িয়ে নিতে গিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। পরে তার চিৎকার শুনে পাশের কোনো একজন শুনে কিছু লোক নিয়ে এসে তাকে উদ্ধার করে এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যা দারিয়াপুর হাসপাতাল নামে পরিচিত। লোকটি প্রচন্ড জ্বর এবং পেট ব্যথা হয়। লোকটি 3 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। 3 দিন পরে তিনি মারা যান। মারা যাওয়ার আগে ঘটনাটি তিনি অদ্যপান্ত কি কি ঘটেছিল তার সাথে পুরোটাই বলে দেন। এটা ছিল আমার শোনা আমার জীবনের একটা ভীতিকর একটা গল্প, বাস্তব ঘটনা। আরো অনেক ছোট ঘটনা আছে আমার জীবনে যা ঘটেছে এপার বাংলা এবং ওপার বাংলায়, পরে বলবো একদিন রাসুল ভাই। My Adele. শুনছেন সবসময়ের রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:51। এতক্ষণ আমরা একটা অডিও ক্লিপ শুনলাম। আশা করছি যে ঘটনাটা খুব অদ্ভুত লেগেছে এবং আপনারা কতটা ভয় রেখে যাই না, আমি এই ঘটনা শুনে আমার খুবই অদ্ভুত লেগেছিল। যাক, আজকে হাতে আর সময় নেই, একেবারেই সময় নেই, কিছু SMS পড়ে ফেলতেই হয়। অলরেডি আমি দেখছি যে এখনো ফার্স্ট স্টোরি, সেকেন্ড স্টোরি, বাবু ভাই এই সমস্ত কমেন্ট প্রচুর আসছে এবং এইগুলোই সবচাইতে বেশি ফেসবুকে যারা দেখতে পাচ্ছি। যাই হোক, আমরা কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি হাসান এবং সাইমা SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ফারাহ। তারা সবাই মিলে তারা বলছেন যে আরিফিন ভাইয়ের কাহিনী শুনতে চাই। ওকে, আপনাদের পছন্দের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যাদের কাহিনী আপনারা শুনতে চান, তাদের নাম যেরকম SMS করে পাঠাচ্ছেন তেমনি ফেসবুকেও www.facebook.com/radiofurti সেখানে গিয়েও কিন্তু আপনারা পোস্ট করতে পারেন এবং জানাতে পারেন যে কাদের ঘটনা আপনারা সবচাইতে বেশি শুনতে চান এবং পছন্দ করেন, যাদেরকে বারবার নিয়ে আসলে আপনাদের ভালো লাগবে সেই সমস্ত মানুষদের নাম কিন্তু আপনারা অবশ্যই জানাতে পারেন। শিলা আমাকে ঢাকা থেকে লিখেছেন, তিনি এবং তার হাজবেন্ড শাওন তারা শুনছেন একসাথে। সাগর আমাকে SMS করেছেন এবং তিনি বলেন আজকেও SMS পড়লেন না ভাই, রাত এখনো বাকি। আমরা ছোট্ট একটা ঘটনায় যাবো, বাবু ভাইয়ের কাছে একটা ছোট্ট ঘটনা রয়েছে এবং তারপরে আমাদের হাতে সময় খুব কম। বাবু ভাই, আমরা ছোট্ট একটা এটা একটা ছোট্ট ঘটনা এবং যে ঘটনাটা সে বলছে যে এই ঘটনার পরে আরো কিছু ঘটনা সে জানাবে তার বাসার। এটা সাজ্জাদ বলেছে, ও ভূতের গলিতে থাকেন।
তো ওরা যে বাসাটায় ওখানে ওঠে, এখন ওরা ভূতের গলিতে থাকে, ওই বাসায় থাকে। তো ওই বাসাটায় যেদিন ওঠে, অ্যাট দ্য ভেরি ফার্স্ট নাইট যেটা হয়, রাত্রেবেলা তখন 9টা বাজে, এই সময় একটা বাসায় মানে নক করে কেউ দরজায়। তো দরজা খোলার পর দেখে একটা বৃদ্ধ লোক, হ্যাঁ, সে এসে বলে যে আমি উপরতলায় থাকি, চিনি আছে বাসায়? আপনার বাসায় চিনি আছে? তো সাজ্জাদের বোন দরজা খুলেছিল। তো সে বলল যে আচ্ছা আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। তো সে যায়, ভেতরে যায়, যে চিনি নিয়ে আসে কিছু। এসে দরজা খুলে দেখে লোকটা দাঁড়ায় নেই, লোকটা চলে যাচ্ছে। এবং তখন সে খেয়াল করে যখন সিঁড়িতে উঠতেছে ঘুরে, মানে পরে দেখে লোকটার পা দুটো উল্টো দুটো পা পা মানে রিভার্স সাইড। প্রচন্ড ভয় পায় দেখে, কিন্তু লোকটা কিন্তু উপরে উঠে গেছে, আর সে দেখতে পারে না কিছু। দেন তখন তার মাথায় ক্লিক করে যে ওরা 3 তলায় থাকে, তার উপরে কোনো তালা নাই, এর পরেরটা হচ্ছে ছাদ। এবং প্রচন্ড ভয় পায়, এবং পরের দিন দারোয়ানের সাথে আলাপ করে বলে যে এখানে কিছু ব্যাপার আছে, মাঝে মাঝে উল্টাপাল্টা জিনিস ঘটে। আরো অনেক ঘটনা আছে যেটা সাজ্জাদ বলছে, আমি আপনাকে পরে লিখে জানাবো আমি। ওকে, অনেক ধন্যবাদ। আমরা একদম মোটামুটি শেষ